জন জয়েন করেছে। আমরা আমাদের ক্লাসের আলোচনা আজকে শুরু করি। বাকিরা আস্তে ধীরে জয়েন করুক। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশরাফুল আলিম আছি আপনাদের ইথিক্যাল হ্যাকিং এই কোর্সে। ইনশাআল্লাহ পুরোটা কোর্স ক্লাস জুড়েই আমি থাকবো আপনাদের সাথে। আমি বর্তমানে জব করছি সিকিউরিটি রিসার্চার হিসেবে হ্যাকিউলিস লিমিটেডে, এবং আমি প্রায় ২-৩ বছর ধরে এই সাইবার সিকিউরিটি লাইনে কাজ করছি। পাশাপাশি আমি প্রচুর পরিমাণ ট্রেনিং করেছি দেশের বাইরে থেকে। সবই ইথিক্যাল হ্যাকিং, সিকিউরিটি টেস্টিং এই রিলেটেড কাজগুলো করেছি, এবং বর্তমানে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকের আমাদের যে ক্লাসটা, যেহেতু প্রথম ক্লাস, আমরা আজকের ক্লাসে আমাদের এই পুরো কোর্সটা সম্পর্কে কিছু আলোচনা করব, যে কিভাবে আমরা কোর্সটার ক্লাসগুলো করব, আহ, কি কি আলোচনা থাকবে, কিভাবে আপনারা পড়াশোনা করলে ভালো একটা আউটপুট পেতে পারেন। এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে। আর শেষে আমরা একটু আমাদের এই হ্যাকিং ল্যাব যেটা বলে, কিভাবে আমি বাসায় হ্যাকিং প্র্যাকটিস করতে পারি, এই জাতীয় জিনিসগুলো একটু সেটআপ গুলো দেখবো। তো আহ, আমাদের কোর্স শুরু করার আগেই একটা জিনিস আহ, জানা দরকার বা বোঝা দরকার, সেটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই হ্যাকিং কোর্স করতে আসি, কিন্তু এই হ্যাকিং আসলে জিনিসটা কি বা এটা বলতে কি বোঝায়, এই ধারণাটা আমাদের আহ, থাকে না, পরিষ্কার থাকে না। তো এই জন্য আমাদের সব রকমের আলোচনার আগে শুরুতেই এটা আমরা আলোচনা করব যে হ্যাকিং কাকে বলা হয়ে থাকে। হ্যাকিং জিনিসটা হচ্ছে কি, আমরা আহ, মনে করুন কোন একটা কম্পিউটার আপনি আপনার সামনে কেউ একজন ইউজ করছে। এখন আপনারা দুজন একই একটা ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে বা বাসায় হোম নেটওয়ার্কে বা কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে আপনারা যুক্ত আছেন। আপনি চাচ্ছেন আপনার সামনে বসে থাকা ব্যক্তিটি তার কম্পিউটারটা আপনি অ্যাক্সেস করবেন, এবং সে সেই কম্পিউটারে কি ধরনের তথ্য আদান প্রদান করছে। সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল ডিভাইস হতে পারে, মোবাইল ডিভাইসও কিন্তু একটা কম্পিউটার। তো এই যে আপনি আনইনটেন্ডেড, মানে তার সিস্টেমটা আপনার প্রবেশ করার অধিকার নেই। আপনি তার পাশে বসে বা কাছে গিয়ে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি এখান থেকে বসে দূরবর্তী আরেকটা কম্পিউটার পুরোপুরি অ্যাক্সেস নিয়ে ফেলছেন, সেখানে তথ্য দেখতে পাচ্ছেন, অথবা সেই কম্পিউটারটাকে ড্যামেজ করে দিতে পারছেন। এই যে কাজগুলো আমরা করি, এটাকেই আমাদের হ্যাকিং বলা হয়ে থাকে। এই হ্যাকিং জিনিসটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আহ, কিভাবে আমরা ভালো কাজে ইউজ করতে পারি, এইভাবে আমরা আলোচনা করব পুরো কোর্সটাতেই। তো আমরা হ্যাকিং কাকে বলে, কি এগুলো আরো নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। এখন শুধু একটু বেসিক একটু ধারণা দিলাম। একটু কাইন্ডলি সবাই আমাদের মাইক যেটা আছে ওটা অফ রাখবো, এবং ক্লাসে কেউ ভিডিও অন করব না। যেটা হয় যে আমাদের যারা ঢাকার বাইরে আছে, ওখানে সব জায়গায় তো খুব দ্রুত গতির ইন্টারনেট নেই, একটু অসুবিধা হবে লোড হতে। ঠিক আছে। আমরা তো এই যে আমরা কোর্স করতে এসেছি, আমরা হ্যাকিং শিখতে এসেছি, তো এটা আসলে কেন এই হ্যাকিংটা আমরা শিখবো বা শেখাটা দরকার। আমি বিগত যতদিন ট্রেনিং দিচ্ছি, আমি মানুষজনকে জিজ্ঞাসা করলে অধিকাংশই এটার কোনো সদুত্তর আসলে দিতে পারে না। এবং মানুষের এই গোল, আলটিমেট গোল জিনিসটা ঠিক না থাকার কারণে যেটা হয়, এই যে আমরা ৩-৪ মাস একটানা ক্লাস করি, কোর্স করি, এখান থেকে কোনো আউটপুট আসে না। অধিকাংশ স্টুডেন্টই দেখা যায় অর্ধেক ক্লাসের পরই ঝরে পড়ে যায়। শেষের দিকে গিয়ে হাতে গোনা ৩-৪ জন একটু ভালো লেখাপড়া করতে পারে বা পড়াশোনা করতে পারে, আউটপুট দেখাতে পারে। কেন এটা হয়? কারণ কোর্সে প্রবেশের আগেই আমাদের এই জিনিসটা মাথায় ভালোভাবে গেঁথে নেওয়া দরকার, যে কেন আসলে আমি হ্যাকিংটা শিখতে এসেছি বা শেখার দরকারটা কেন। এই জিনিসটা ভালো। আবার অনেকেই আমি স্টুডেন্টদের জিজ্ঞাসা করলে এটা বলে যে অমুক ভিডিও দেখে, অমুক ভাইয়ের আর্নিং দেখে, সে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা কামাচ্ছে, এরকম দেখে আমি হ্যাকিং শিখতে চলে এসেছি। এখন একটা বিষয় শুরুতেই বলি যে কম্পিউটার সায়েন্স রিলেটেড বা ইনফরমেশন টেকনোলজি রিলেটেড আর যে ক্ষেত্রগুলো আছে, মনে করুন ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনিং
ডিজিটাল মার্কেটিং, এগুলো সবই কিন্তু আমাদের কম্পিউটার রিলেটেড, ইন্টারনেট রিলেটেড। হ্যাকিংটাও আমাদের কম্পিউটার রিলেটেড, কিন্তু এই হ্যাকিং সেক্টরটা অন্য আর সব রকমের সেক্টর থেকে আলাদা। তফাৎটা আপনারা নিজেরাও যারা হ্যাকিং এ মুভি দেখেছেন, হ্যাকিং এ গল্পগুলো শুনেছেন, সবখানেই এই হ্যাকিং জিনিসটাকে একটু বিশেষভাবে প্রচার করা হচ্ছে, এমফেসিস দেওয়া হচ্ছে। কেন? কারণ এটা কম্পিউটার রিলেটেড হলেও এটা সব রকমের ক্ষেত্র থেকে আলাদা, এটার পড়াশোনার ধরন আলাদা, পদ্ধতি আলাদা, আহ, অনেক বিষয় থাকে, কিন্তু স্টুডেন্টরা এই জিনিসগুলো ঠিক মতো জানে না বা বুঝে থাকে না। যার কারণে আমি দেখি যে স্টুডেন্টের আগ্রহ কমে যায়, লেখাপড়া করে না, এবং দিন শেষে আউটপুট আসে না, কাঙ্ক্ষিত output। তো হ্যাকিং আপনি কেন শিখবেন তার আগে আমি আমাদের ইতিহাসের অন্যতম বড় একজন হ্যাকার কেভিন মিটনিক, আপনারা অনেকেই তার গল্প হয়তো শুনে থাকবেন, যে এফবিআই পর্যন্ত তার পিছনে 2-3 বছর চেষ্টা করেও তাকে গ্রেপ্তার করতে পারছিল না। মানে সে তখনকার দিনে এতই একটা হ্যাকিং করতে পেরেছিল, এমন ভাবে সে তথ্য গোপন করা, তথ্য চুরি করার কাজগুলো সে করতে পেরেছিল। তো এই ব্যক্তিটাকে যখন জিজ্ঞাসা করা হয় এই হ্যাকিং নিয়ে, সে একটা দারুণ কথা বলেছিল, যে মাই প্রাইমারি গোল অফ হ্যাকিং ওয়াজ দ্য ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি, দ্য সিলেকশন অফ অ্যাডভেঞ্চার। আপনি যদি কথাটার বাংলা মিনিং করতে চান বা বোঝার চেষ্টা করেন, যে এই যে এত বড় একজন হ্যাকার, উনি কিন্তু কখনোই এটা ফোকাস করে হ্যাকিং নিয়ে চেষ্টা করেনি যে আমি ফ্রিল্যান্সার হব, আমি ফাইবার বা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা কামাবো। এখন এক একজনের এক এক রকম লক্ষ্য থাকতেই পারে, এটা বিষয় না। তবে এই ব্যক্তিটি, আমি আমি এটাও বলছিলাম যে আপনাকে কেভিন মিটনিকি হতে হবে। তবে সে যখন বলেছিল যে হ্যাকিংটা সে আসলে কেন করে, এই পুরো জিনিসটাই আসলে কিউরিয়াসিটির একটা বিষয়। এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে যে মানুষগুলো এই কিউরিওসিটির জায়গা থেকে আসলে হ্যাকিং শিখতে আসে, এরাই দিন শেষে শাইন করে। যে আমি দেখবো, জানবো, একটা অজানাকে জানার একটা আগ্রহ, এরা প্রচুর পরিমাণ রিসার্চ করতে পারে। যাই হোক, আমি আরো কিছু পয়েন্ট আপনাদের উল্লেখ করি, যে সবসময় আপনাকে কিউরিওসিটির জন্য শিখতে হবে এমনও বিষয় না। আমরা অনেকেই আছে যারা কম্পিউটার বা আইটি রিলেটেড কোথাও জব করছে। মনে করুন কেউ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক রিলেটেড জব করছে। এখন নেটওয়ার্ক নিয়ে কাজ করার সুবাদে তার কিন্তু নেটওয়ার্ক সিকিউরিটি, কিভাবে নিজের নেটওয়ার্ককে নিরাপদ রাখা যায়, এই জিনিসটা তার জানা প্রয়োজন। আবার মনে করুন আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনার ওয়েবটার আপনি একটা ওয়েবসাইট পাবলিশ করতে চাচ্ছেন, বা আপনি নিয়মিত ওয়েবসাইট নিয়ে প্রোগ্রামিং করে থাকেন, আপনি কোথাও জব করছেন, তারও কিন্তু এই সিকিউরিটি জিনিসটা প্রয়োজন পড়বে। এখন সবারই যে একদম কিউরিয়াসিটি হতে হবে, অজানাকে জানার আগ্রহ হতে হবে তা না, এটা নিড বা একটা প্রয়োজন যে আছে, সেজন্য আমরা হ্যাকিংটা শিখতে পারি এবং শিখে থাকবো। তো হ্যাকিং জিনিসটা আসলে একটু আগে যেটা বললাম, যে এটা একটা দক্ষতা। আমরা এটাকে একটা দক্ষতা হিসেবে কাউন্ট করি, যে আমি যেই সেক্টরেই চাই। এখনকার দিনে আমাদের পরিস্থিতি এমন হয়েছে, আপনারা হয়তো নিউজ পেপার গুলো পড়লে জানতে পারবেন, যে বিভিন্ন হাসপাতালে পর্যন্ত সাইবার অ্যাটাক হয়ে থাকে। এবং সাইবার অ্যাটাক হয়ে কি হচ্ছে, যেমন কিছু মাস আগে জার্মানিতে একটা ঘটনা ঘটে, এরকম যে সাইবার অ্যাটাক হয়ে রোগীদের সব তথ্য হ্যাকাররা এনক্রিপ্টেড করে ফেলছে, র্যানসমওয়্যার অ্যাটাক বলা হয়ে থাকে। আমরা ক্লাসে এগুলো দেখবো, ওগুলো নিয়ে আলোচনা করব। তো আপাতত এতটুকু জেনে থাকুন, কোন এক রকম একটা সাইবার অ্যাটাক দিয়েছিল, দিয়ে রোগীদের তথ্য এভাবে লুকিয়ে ফেলার কারণে বা নষ্ট করে ফেলার কারণে ডাক্তাররা ট্রিটমেন্ট দিতে পারেনি, 2 জন মেবি পেশেন্ট এই হাসপাতালে মারা যায়। এখন দেখুন হাসপাতালের সাথে কম্পিউটারের সম্পর্কটা কিভাবে জড়িয়ে গিয়েছে, এবং যেখানে কম্পিউটার এসেছে তখনই আমাদের সিকিউরিটির প্রয়োজন পড়েছে। এবং এর থেকে একটা বিষয় স্পষ্ট, এই যে আমরা হ্যাকিং শিখতে এসেছি, এই দক্ষতাটা আপনি যেই সেক্টরেই থাকুন, আপনি ডাক্তার, আপনি টিচার, আপনি প্রোগ্রামার, আপনি যাই হয়ে থাকুন, আপনাদের সবারই এরকম একটা দক্ষতা প্রয়োজন পড়বে। আপনি নিজে অন্য কাউকে হ্যাক করতে না যান, অন্তত নিজের ডিফেন্সের জন্য, নিজের একটা প্রোটেকশনের জন্য হলেও আপনাকে এই দক্ষতাটা থাকাই লাগবে। ঠিক আছে? এবং দ্বিতীয়ত যে যে বিষয়টা, আমাদের জব মার্কেট। এখন বাংলাদেশে যেটা হয়, বেকারত্বের হার অনেক বেশি হওয়ার কারণে
আমাদের সবারই একটা চাহিদা থাকে, একটা লক্ষ্য থাকে যে আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ, দক্ষতা ভালো, কিউরিওসিটিও ভালো, কিন্তু আহ কিভাবে আমরা, আচ্ছা ১ মিনিট, আপনারা চ্যাটে কেউ অপ্রয়োজনীয় কোনো মেসেজ আপাতত দিয়েন না। হ্যাঁ, কেমন? আমাদের সবারই মনোযোগটা নষ্ট হয় এখানে। একমাত্র বিশেষ প্রয়োজন হলে তখনই চ্যাটে একটা মেসেজ দিয়েন। আ তা তাহলে ক্লাসে কমিউনিকেট করতে সুবিধা হয়। এবং পাশাপাশি আরেকটু বলে রাখি যে আপনারা সবাই নিজ দায়িত্বে আমাদের মাইক যেটা আছে অডিও কলের, সেটাও মিউট করে রাখবো। ঠিক আছে? না হলে হঠাৎ করে আপনার আ ব বেখেয়ালে একটা সাউন্ড হলে আমি ক্লাসে পড়ানোর সময় আমার মনোযোগটা যেভাবে নষ্ট হয়ে যায়, এবং ক্লাসে আপনার সহপাঠীরা যারা পড়াশোনা করছে তাদেরও মনোযোগের একটা ব্যাঘাত ঘটে। এবং হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলে দেখবেন যে অ্যা আবার আলোচনায় আসতে আবার ৫ মিনিট সময় লেগে যাবে। ঠিক আছে? তো আমরা যেখানে ছিলাম বা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা দক্ষতা হিসেবে যে হ্যাকিংটা নিতে পারি এবং এর জন্য আমরা হ্যাকিং শিখতে পারি। পাশাপাশি আ জব মার্কেট যেটা, সেখানেও বর্তমানে এই হ্যাকিং এর একটা বিশেষ চাহিদা তৈরি হয়েছে। একটা সময় ছিল যখন শিল্প বিপ্লব ঘটলো। তখনকার দিনে বা ব্রিটিশ শাসন আমলের দিনে আপনি যদি চিন্তা করুন, তখনকার দিনে শুধু ইংরেজি ভাষাটা জানলেই এই ভারতবর্ষে তাদের খুব ভালো চাকরি হওয়ার সম্ভাবনা থাকতো। বিভিন্ন ইংরেজদের প্রতিষ্ঠানে চাকরি হতো, বা ইংরেজি শুধু ভাষা জেনে আ ভাষা দক্ষতা ব্যবহার করে আ বিভিন্ন আ অফিসিয়াল কাজগুলো তারা করতে পারত। তখনকার জব মার্কেটে ওটার একটা চাহিদা তৈরি হয়েছিল। এখন আমরা বর্তমানে ৪র্থ শিল্প বিপ্লবে প্রবেশ করছি, এবং এই শিল্প বিপ্লবে আমাদের এই কম্পিউটার, এই ইনফরমেশন টেকনোলজি এইটা রিলেটেড আমাদের শিল্প বিপ্লব হচ্ছে। একটা ট্রানজিশন হচ্ছে বা একটা পরিবর্তন হচ্ছে আমাদের জব মার্কেটে, এবং সেখানেই আমাদের এই হ্যাকিং যেটা আছে, বিশেষ করে এই হ্যাকিংটা, হ্যাঁ? সাইবার সিকিউরিটি যেটা, এই জায়গাটার একটা খুব বড় একটা চাহিদা তৈরি হয়েছে। এবং যে পরিমাণ চাহিদা তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতিটা প্রতিষ্ঠানে যে পরিমাণ সাইবার সিকিউরিটি দক্ষ ব্যক্তি দরকার, তার তুলনায় খুব কম পরিমাণ সাইবার বিশেষজ্ঞ আমরা তৈরি করতে পারছি বর্তমানে। অর্থাৎ চাহিদা বেশি, যোগান কম হচ্ছে। আপনি যদি ভালোভাবে হ্যাকিংটা শিখতে পারেন, আপনি বিভিন্ন অফিসের যে যেগুলো জবগুলো আছে, আপনি একজন ওয়েব ডেভেলপারের পাশাপাশি একজন সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকার বিশেষজ্ঞ হিসেবে আপনি জব করতে পারেন। শুধু আপনাকে অফিসে গিয়ে ৯ টা ৫ টা ডিউটি করতে হবে এমনও কোনো বিষয় নেই। আপনি ফ্রিল্যান্সিং নামের যে জগৎটা আছে, সেই বাসায় বসে অনলাইনে কাজ করা, সেটাও করতে পারবেন। এবং বর্তমানে এই ফ্রিল্যান্সিং সেক্টরেও হ্যাকিং রিলেটেড, এই সাইবার সিকিউরিটি রিলেটেড অনেক জব দেখা যায়। আমি একটু এক্সাম্পল দেখাতে চাই। আমি আ ২ টা সাইটের অন করে রেখেছি আপনাদের ক্লাসে অপেক্ষা করার সময়টাতে। তো দেখতে পাচ্ছেন যে ১ম টা হচ্ছে fiverr.com। এখানে দেখুন, মানে আমি দেখাচ্ছি যে মার্কেট প্লেসে কি টাইপের জব হতে পারে বা এটার পেমেন্ট কেমন হতে পারে। এতে করে আশা করি আপনারা আগ্রহ পাবেন, এবং দিন শেষে লক্ষ্য নির্ধারণে আপনাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। আপনাদের সহায়ক হবে। তো ১ম যেটা fiverr.com, সেখানে একজনের প্রোফাইল রেখেছি। একেকটা ফ্রিল্যান্সিং সাইট বা মার্কেট প্লেসের গঠন একেক রকম হয়ে থাকে। fiverr.com একরকম, upwork.com এ আরেক রকম হয়ে থাকে। আ আরেকটা বিষয় বলে রাখি, আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্স যেটা এই শিখনে, সেখানে আপনাদের শুধুই হ্যাকিং শেখানো হয় তা না। হ্যাকিং এর পরে শেষে গিয়ে আপনাদের আরো ৬ টা ক্লাস নেওয়া হয় শুধুই এই যে মার্কেট প্লেস গুলো আছে, এটার আলোচনা নিয়ে। তো কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে এই সাইট গুলোতে আরো ভালো জব বিট করবেন, এগুলো শেষে আরো আলোচনা হবে। এখন এটা নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই। এখন যেটা বোঝাতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি যে আমরা এই যে আ হ্যাকিংটা শিখতে এসেছি। এটা শিখলে আমি কোথাও এপ্লাই করতে পারবো কিনা, এটা হাতে নাতে আপনাদের একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি। তো দেখুন, এই যে আমি যে ব্যক্তিটির প্রোফাইল অন করে রেখেছি, যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি টেস্টিং এর জন্য সে ৩ টা প্রোফাইল মতো করে রেখেছে। একদম বেসিক সিকিউরিটির একটা টেস্ট করতে সে ৭ দিন সময় নিবে। সে আ এই যে অ্যা স্ক্যানিং যেগুলো করবে বা কাজ যেগুলো করবে, এগুলো সবই আমাদের কোর্সে আছে। আমরা আলোচনা করব পুরো কোর্স জুড়েই, এবং সেটার জন্য $১,০০০ পেমেন্ট দাবি করেছে। আমি যদি একটু স্ট্যান্ডার্ড এ যাই, fiverr.com এ যেটা করা যায়, মানে সার্ভিস ভেদে বিভিন্ন রকম চার্জ করা যায়। একটা প্রজেক্ট মতো সেখানে তৈরি করে রেখেছে।
তো স্ট্যান্ডার্ড যেটা, সেই স্ট্যান্ডার্ডের জন্য $1500 দাবি করছে এবং 14 দিনের ডেলিভারি সে দিবে। সে হচ্ছে গিয়ে টোটাল একটা সিকিউরিটি টেস্ট করবে, সিকিউরিটি রিকমেন্ডেশন যেটা সেটা করবে। আমরা ক্লাসে এগুলোও দেখবো যে কিভাবে সিকিউরিটি রেকমেন্ড করতে হবে, অ্যাডভাইস দিতে হয় সিকিউরিটি নিয়ে। এবং প্রিমিয়াম যেটা, এটা হচ্ছে কি একদম ফিক্স পর্যন্ত সে করে দিবে। এখন এক একজনের প্রোফাইল এক এক রকম হয়ে থাকে। কেউ কেউ সিকিউরিটি শুধু দুর্বলতা যেগুলো ছিল, নিরাপত্তার দুর্বলতা, সেগুলো শুধুই বের করে দেয় বা খুঁজে সেটা শুধু উল্লেখ করে দেয়। আবার কেউ কেউ আহ, একদম ঠিক করে দেওয়ার যে কাজ সেটাও করে দিয়ে থাকে। তো নর্মালি আমাদের এটা প্রয়োজন পড়ে না। আমরা সিকিউরিটি টেস্ট যেটা, এই নিচের যে সেকশনটা, এই পর্যন্ত আমাদের কাজ হবে। আমরা শিখে পুরো কোর্স জুড়ে এটা নিয়ে আলোচনা করব। তবে যেটা দেখতে পাচ্ছেন যে এটার পেমেন্ট রেটও অনেক হাই। এখন ওনারটা $1000 উনি চেয়েছে। এখন প্রোফাইল তৈরি করতে গিয়ে এক একজন এক এক রকম চাইতে পারে। কেউ $100 চেয়েছে, কেউ $30 চেয়েছে। তো অনেক বিষয় থাকে, কিন্তু দেখতে পাচ্ছেন যেটা, যে আপনি বেশ রিচ অ্যামাউন্টের একটা করা পসিবল। আপনি যদি মার্কেট প্লেসে একটু ভালো দক্ষতা দেখাতে পারেন, একটু প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হয়, কিছুদিন পরে প্রোফাইলটা একটু ভালো হলে বা কিছু কাজের অভিজ্ঞতা আপনার প্রোফাইলে অ্যাড হয়ে গেলে দেখতে যেটা পাচ্ছেন যে এখানে বেশ ভ্যারাইটিস এর পেমেন্টের একটা রেশিও দেখা যাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা সম্ভাবনা। এটা আমাদের ঘরে বসে সিকিউরিটির কাজগুলো করে, হ্যাকিং এর কাজগুলো করে মানুষকে নিরাপত্তা দিচ্ছি, বিনিময়ে আমি নিজেও খুব ভালো অ্যামাউন্টের একটা টাকা পাচ্ছি। $400 হয়তো দেশের বাইরে যারা আছেন তাদের জন্য খুব বড় কোনো বিষয় না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে $1 প্রায় 80-85 টাকা মতো হয়ে থাকে। তো দেশে বসে বাইরের কাজগুলো করে যথেষ্ট ভালো একটা লাইফ লিড করা পসিবল হয়ে থাকে। তো হ্যাকিং যে আমরা শিখতে এসেছি দক্ষতা হিসেবে শিখতে পারি, জব মার্কেট যেটা আছে সেখানেও চাহিদা আছে, ওই হিসাবে আমরা শিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবং যেটা একটা বিষয়, এই হ্যাকিংটা ক্রিয়েটিভিটির একটা জায়গা। এখানে সৃজনশীলতার প্রয়োগ খুব প্রচুর পরিমাণে হয়ে থাকে। এখন আপনি হ্যাকিং শিখতে এসেছেন, আপনি যদি চান যে আমি ক্রিয়েটিভ কিছু একটা করতে চাচ্ছি এই হ্যাকিং ফিল্ডে, এটা প্রচুর সুযোগ রয়েছে এবং প্রতিদিন এই সুযোগ শুধু বাড়ছে, কখনো কমছে না। যে আপনি ভাবতে পারেন যে আমরা ফিজিক্সের যদি চিন্তা করি, পদার্থবিজ্ঞান বা রসায়ন, সেখানে কিন্তু অনেক অনেক আবিষ্কার হয়ে গিয়েছে। এখন আপনার হয়তো ধারণা আসতে পারে যে আমি নিউটনের গতিসূত্রর ওখানে ক্রিয়েটিভ আর কিছু করতে পারছি না, নতুন কোনো সূত্র বানাতে পারছি না। ওখানে হয়তো লিমিটেশন থাকতে পারে, কিন্তু এই যে সাইবার ওয়ার্ল্ড, এই যে ডিজিটাল ওয়ার্ল্ড, এখানে আপনার ক্ষেত্রের কোনো অভাব নেই। আপনি যদি নতুন কিছু করতে চান, নতুন একটা আবিষ্কার করতে চান, সেটারও যথেষ্ট সুযোগ রয়ে গিয়েছে। সেজন্য এই হ্যাকিং শেখাটা আমাদের জন্য বৃথা হবে না এবং যথেষ্ট সম্ভাবনাময় একটা ক্ষেত্র। তো এখানে অ্যাডিশনাল আরেকটা বিষয় আমি মেনশন করতে চাই। এটা ছবিটা আমি রেখেছি অনলাইন থেকে, 2020 সালের একটা অ্যানালাইসিসের স্ক্রিনশট। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে প্রতি সেকেন্ড 1 মিনিটে, এখানে 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটে আমাদের অনলাইনে কি কি ঘটনা ঘটছে। এটা 2020 সালের ঘটনা, আমরা এখন 2021 সালের শেষের দিকে, অর্থাৎ এই সংখ্যাটা বর্তমানে আরো বেশি হবে। ঠিক আছে, আহ, প্রতি বছর বছর অনলাইনে ব্যবহারকারীর সংখ্যা কিন্তু বাড়ছে। আপনি যদি দেখেন বর্তমানে প্রায় 4.93 বিলিয়ন, এখন 5 বিলিয়নের উপরেও হতে পারে সংখ্যাটা 2021 সালের শেষে। আমরা এক্সাক্ট বলতে পারছি না, পরিসংখ্যান দেখলে হয়তো আরো নতুন তথ্য আমরা পেতে পারি, কিন্তু বর্তমান সংখ্যাটা আরো বেশি। 5 বিলিয়ন মানুষের কাছে বর্তমানে ইন্টারনেট আছে। এবং এই যে পরিমাণ মানুষের কাছে ইন্টারনেট, সেটা প্রায় 63.2%। মানে পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষের কাছে বর্তমানে ইন্টারনেট আছে। এবং প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন যে আমরা ওয়ার্ডপ্রেস সাইট যেটা, সেখানে 78 মিলিয়ন করে পোস্ট করা হয়ে থাকে। হোয়াটসঅ্যাপ আমরা যেটা ব্যবহার করে থাকি অনেকেই, সেখানে 54 মিলিয়ন মেসেজ আমাদের সেন্ড করা হচ্ছে। আমরা ইমেইল দেখেছি, জিমেইল যে একটা সার্ভিস আছে, ইয়াহু আছে, অ্যাপলের মেইল সার্ভিস আছে, সেখানে 306 বিলিয়নের উপরে ইমেইল প্রতিদিন আদান প্রদান হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কি হিউজ পরিমাণ মানুষ এটাতে ইনভলভড, হিউজ পরিমাণ ডাটা আদান প্রদান হচ্ছে। অর্থাৎ
খুবই বিরাট বড় একটা ক্ষেত্র। এখন আপনার মাথায় চিন্তা আসতে পারে এটার সাথে হ্যাকিং এর সম্পর্ক কি? যেই জায়গাটাতে মানুষের চাহিদা বেশি বা আগ্রহ বেশি বা যেটা খুব ভ্যালুয়েবল হয়ে থাকে, সেখানেই কিন্তু এই চুরির ঘটনা, ২ নাম্বারির ঘটনাগুলো বেশি হয়ে থাকে। আপনি দেখবেন একটা মুচি রাস্তার উপরই তার দোকানের আ মাল সামানা রেখেই সে রাতে হয়তো চলে যায়। তার কিন্তু ওখানে চুরির ঘটনা ঘটে না। সে রাস্তায় জুতা সেলাই করে। কিন্তু একটা স্বর্ণের দোকানের যদি আপনি চিন্তা করুন, স্বর্ণের দোকানটাতে কি হচ্ছে? প্রচুর মূল্যবান আম আ পদার্থ সেখানে রয়েছে। প্রতিদিন লক্ষ, লক্ষ টাকার ট্রান্সেকশন তার ওখানে হচ্ছে। এবং চোর, ডাকাত, বাটপার যা আছে তাদের নজর কিন্তু স্বর্ণের দোকানের উপর বেশি থাকে। সেম জিনিসটা আমাদের এই অনলাইনের ক্ষেত্রে হয়। এই অনলাইনে প্রতিদিন দেখতেই পাচ্ছেন যে কি হিউজ পরিমাণ আমাদের তথ্য আদান-প্রদান হচ্ছে। যেখানে মানুষ বেশি, ব্যবসার সম্ভাবনা বেশি, অনেক টাকা-পয়সা ট্রান্সেকশন হয়। হ্যাকাররা, খারাপ হ্যাকার যারা, হ্যাকার বলতেই আমরা অনেক সময় খারাপ হ্যাকার মিন করে থাকি। আসলে কথাটা সত্যি না। ইথিক্যাল হ্যাকার যারা, এরা আসলে মানুষের ভালোর জন্য কাজ করে, উপকারের জন্য কাজ করে। তো যাই হোক, আ যেটা বলছিলাম যে আমাদের এই হ্যাকার যারা, এরাও আসলে ডিজিটাল এক প্রকার চোর বা ডাকাত হিসেবে আপনি কাউন্ট করতে পারেন। এদের কাজই হচ্ছে এই যে অনলাইনে মানুষ এত ইনভলভড, এদেরকে বোকা বানানো, এদের ক্ষতি করা, এদের ক্ষতি করে নিজেদের টাকা-পয়সা উপার্জন করা। তো এই জায়গাটা থেকে আপনার উঠে আসতে হলে বা একটা নিরাপত্তা দিতে হলে আপনার নিজেরও কিন্তু সিকিউরিটি জ্ঞান থাকা প্রয়োজন আছে। একজন হ্যাকার কিভাবে সে হ্যাক করছে? কিভাবে সে একটা ডিজিটাল অ্যাসেট বা ডিজিটাল সম্পদ সে নষ্ট করছে? এই বিষয়টা আপনি নিজে যদি জানেন, তখন আ সেই হ্যাকারের চেয়ে ভালো ডিফেন্স আপনি দিতে পারবেন। তো এজন্য আমাদের হ্যাকিং শেখাটা খুব জরুরি বা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে আমরা কোর্স করতে এসেছি। এই কোর্সটার তো আমাদের মূল ফোকাসই হচ্ছে ইথিক্যাল হ্যাকিং নিয়ে। তো এই টাইপের কোর্স করে বা এই সাইবার সিকিউরিটি ফিল্ডে কি, কি কাজ বা জব আমরা পেতে পারি, সেটার একটা তুলনামূলক ছবি আমি এখানে রেখেছি। এর বাইরেও আরো অনেক জব রোল হওয়া পসিবল। তো যদি একদম উপরের কোথাও দেখেন যে নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, যেটা একদম ডান দিকে উপরে যেটা লেখাটা দেখতে পাচ্ছেন, যে এটাও আমাদের এই সাইবার সিকিউরিটির একটা জবের ফিল্ড। আমাদের এই এথিক্যাল হ্যাকিং কোর্সেই এটার সংক্রান্ত কিছু আলোচনা হবে। কিভাবে আমরা নেটওয়ার্ককে নিরাপদ দিতে পারি। নিরাপত্তা দিতে পারি। নিজেদের নেটওয়ার্ক থেকে হ্যাকিং থেকে ব্যা ব্যা বাঁচিয়ে রাখা সম্ভব হতে পারে। এই আরেকটা হচ্ছে এসওসি সিকিউরিটি অ্যানালিস্ট। এটাও আমাদের সাইবার সিকিউরিটির একটা জবের ক্ষেত্র। এখানে কি হয়? আমি অল্প কয়েকটু আলোচনা করি। তাতে আপনাদের আ ব ব ভবিষ্যতে আগামী ৫ বছর পরে আপনি কোন পজিশনে নিজেকে দেখতে চান, সেরকম একটা ধারণা আপনি নিতে পারবেন বা আ একটা স্বপ্ন দেখতে পারবেন আশা করি। তো এসওসি সিকিউরিটি অ্যানালিস্ট যারা, এদের বেশ বর্তমানে একটা চাহিদা আছে। এদের কাজই হচ্ছে কি, কোন একটি প্রতিষ্ঠানে আপনার নিয়মিত মনিটরিং যেটা করে, যে ২৪ ঘন্টা মনিটরিং রাখতে হয়। বড় এন্টারপ্রাইজ আ বাংলাদেশের কোন মিলিটারি সার্ভিস আপনি চিন্তা করুন যে তাদের কি হচ্ছে, বা নির্বাচন কমিশনের অফিস যেটা, তাদের কি হচ্ছে, আ সারা বাংলাদেশের সমস্ত নাগরিকের তথ্য কিন্তু তাদের কাছে রয়ে গিয়েছে। তাদের ২৪ ঘন্টা সেখানে একটা ডিফেন্স দরকার। সাইবার আক্রমণ যাতে না হয় সেই ব্যবস্থাটা করার প্রয়োজন পড়ে। সেখানে কাদের প্রয়োজন পড়ে? সেখানেও ইথিক্যাল হ্যাকার হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। তাদের কাজই হচ্ছে ২৪ ঘন্টা এই হ্যাকিং এর যে টুলস গুলো আছে, এগুলো রান করে একটা নিরাপত্তা বলয় আ বজায় রাখা। এরপরে যেটা পেনিট্রেশন টেস্টার। এখানে জুনিয়র পেনিট্রেশন টেস্টার লেখা। পেনিট্রেশন টেস্টারও বিভিন্ন ভাগ হয়। যারা একদমই বিগিনার, আপনারা যখন জব ফিল্ডে যাবেন তখন জুনিয়র হিসেবে কাউন্ট হবেন। যখন আস্তে, আস্তে ৪-৫ বছরের অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনারা পেনিট্রেশন টেস্টার, এবং যখন ৮-৯ বছরের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে তখন পেনিট্রেশন টেস্টার কনসালটেন্ট বা সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে আ তাদেরকে উল্লেখ করা হয়ে থাকে। অনেকটা সেই ডাক্তারদের ডিগ্রির মতো একটা বিষয়। ডাক্তারদের পদবীর মতো। তো পেনিট্রেশন টেস্টিং এ যেটা হয়, আমরা দেখব যে কি বা পেনিট্রেশন টেস্টিং বা এথিক্যাল হ্যাকিং এ যে আপনাকে কাজ যেটা দেয়া হবে, আমরা আমাদের এই কোর্সে দেখব যে এই কাজগুলো কিভাবে করে। যে কাজটাই হচ্ছে গিয়ে আমাকে কোন একটা অ্যাসেট দিবে, ডিজিটাল অ্যাসেট, বা কোন এক ব্যক্তি বা প্রতিষ্ঠান টার্গেট দেয়া হবে। সেই প্রতিষ্ঠানকে কিভাবে আমি একজন খারাপ হ্যাকারের মতো হ্যাক করতে পারি। হ্যাক করে আমি তাদেরকে জানাবো বা বুঝিয়ে দেব যে তোমারটা এরকম, এরকম দুর্বলতা ছিল। আমি সেটা ঠিক করে এভাবে তুমি ঠিক করতে পারো।
এদিকে বাম দিকে যদি দেখেন, এখানেও সিকিউরিটি অ্যানালিস্ট কতগুলো পদবি বা পজিশনের নাম উল্লেখ করা আছে। এরা কি কাজ করে? এদের কাজও ওই হ্যাকারদের মতো বসে বসে একটা অ্যানালাইসিস মতো করা, যে হতে পারে আমাদের এই জায়গাটা এভাবে হ্যাকিং হতে পারে। আমরা নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন প্রিকশন, মেজারমেন্ট এগুলো নিয়ে থাকবো। তো অনেক জব রোল হওয়া পসিবল। এগুলো যেটা এখানে যেটা ছবিটা, এটা পুরোটাই অফেন্সিভ টাইপের বা অ্যাটাকিং টাইপের জব। ডিফেন্সিভ যারা বা যাদের কাজ শুধুই ডিফেন্স করা, ওটার আরো আরো জব রোল হওয়া পসিবল। আবার ফরেনসিক যে একটা বিষয় আছে, হয়তো আপনারা কেউ কেউ নাম শুনেছেন, কম্পিউটারের হ্যাকিং এর, ফরেনসিক এর ঘটনা হয়। যেমন বাংলাদেশ ব্যাংকে যখন হ্যাকিং এর ঘটনা ঘটলো, আপনারা শুনেছেন বা মনে আছে হয়তো, যে যে হ্যাকিং এর ঘটনা যখন ঘটলো, তখন সেই হ্যাকিং হওয়ার পরে সেই মানুষগুলোর কিভাবে খুঁজে বের করতে হয়, ওই যে প্রসেস গুলো, ওই যে টেকনিক গুলো, ওটা ফরেনসিক নিয়ে আলোচনা, ফরেনসিক সেকশনে আলোচনা করা হয়ে থাকে। তো সাইবার সিকিউরিটির অনেক অনেক ক্ষেত্র হওয়া পসিবল। তার ক্ষুদ্র একটা অংশ ইথিক্যাল হ্যাকিং, সেটা নিয়ে আমরা আমাদের কোর্সে আলোচনা করব, এবং সেই এক ইথিক্যাল হ্যাকিং এরই এত এত দিকে যাওয়া বা ক্যারিয়ার ট্রানজিশন করা একটা পসিবল হয়ে থাকে। তো গেল। এখন যেটা একজন বলেছেন, হ্যাঁ আমরা জাহিদ ভাই, আমরা এখানে এই কোর্সে এইগুলো নিয়ে খুব আলোচনা করব। এই সবগুলো দিকেই আপনি যাতে ফোকাস করতে পারেন বা কাজ করতে পারেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের পুরো কোর্সটা জুড়ে। এখন অনেক তো মোটিভেশন দিলাম, অনেক মোটিভেটিং কথা বললাম, অনেক টাকা উপার্জন সম্ভব, অনেক ক্ষেত্র সম্ভব। তবে এখন কিছু ডিমোটিভেশনাল কথা বলবো, আহ, কারণ এগুলো বাস্তবতা। আমি যদি না বলি, তখন দিন শেষে যেটা হবে, আপনি একটা এক্সপেকটেশন রেখেছেন, হয়তো খুব উঁচু মানের কোন একটা এক্সপেকটেশন আমাদের হ্যাকিং কোর্সে, কিন্তু দিন শেষে দেখা গেল আপনি আপনার এক্সপেকটেশন অনুযায়ী কোনো ফলাফল পাচ্ছেন না। তখন হতাশা আসাটাই স্বাভাবিক। এজন্য যেটা বাস্তবতা, সেগুলো আহ, জানিয়ে বুঝিয়ে নিয়েই আমি ক্লাসটা শুরু করি। নাহলে যেটা হয়, স্টুডেন্টদের ভিতরে একটা আহ ক্ষোভ তৈরি হয়। আমি দেখেছি স্টুডেন্টরা অনেকেই আছে একদমই মানে বাচ্চাদের মতো আচরণ করে। এই জিনিসগুলো আমার কাছে খুব অড লাগে। তো সেটা আমি চাই না। যেটা সত্য, যেটা আপনার একজন স্টুডেন্ট অবশ্যই জানতে হবে হ্যাকিং কোর্স করতে আসার আগে, সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন বা জেনে নিন, যে আমাদের স্টুডেন্টদের আমি যেটা একটা দেখি, যে প্রথম ধারণাই, আচ্ছা হ্যাঁ, মিস্টার গাজীপুর, আপনার 10 মিনিট পরে এসেছেন, কোনো অসুবিধা নেই, আমাদের ক্লাস রেকর্ড প্রোভাইড করা হয়। আর আরেকটা বিষয়, আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন 30 জন দেখা যাচ্ছে, সবাই অবশ্যই জুম যেটা এখানে যেই নাম দিয়ে আপনারা ইথিক্যাল হ্যাকিং কোর্সটা কিনেছেন, সেই নামটা, অরিজিনাল নামটা এখানে দিবেন। ঠিক আছে? না হলে স্টুডেন্টদের বোঝা কষ্ট, এবং যদি পসিবল হয়, নামের পাশে ব্র্যাকেটে অর্ডার আইডি যেটা ছিল সেই নামটা লিখে দিবেন। না হলে স্টুডেন্টরা অনেক সময় আহ, বাইরে, আমি দেখেছি যে বাইরে অন্য কোথাও জুমের লিংক শেয়ার করে, যারা কোর্স কিনে নেই তারাও ক্লাসে জয়েন করে ফেলে, এবং তার চেয়েও বড় অসুবিধা, ক্লাসে আমি নিজেই আপনাদেরকে চিনতে পারি না, কে কথা বলছে, কখন কোন অ্যাকাউন্ট থেকে কথা বলছে, এগুলো বোঝা যায় না। সেজন্য সবাই নিজেদের রিয়েল নেম এবং সম্ভব হলে অর্ডার আইডিটা দিয়ে দিবেন। তো যেটা বলছিলাম, যে আমরা তো এর আগে হ্যাকিং কেন করব, কোথায় কি কাজ করতে পারি, এই নিয়ে অনেক আলোচনা শুনলাম। এখন হ্যাকিং শিখতে গেলে স্টুডেন্টদের ভিতরে প্রথম যে একটা এক্সপেকটেশন থাকে বা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে হ্যাক করার টুলস জানলেই হবে। এখন হ্যাঁ, এটা একদিক দিয়ে সত্য যে আমাদের হ্যাকিং করতে গেলে বিভিন্ন টুলস বা বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিতে হয়, এতটুক ঠিক আছে। কিন্তু আহ একটা অসুবিধা যেটা হয়, যে সফটওয়্যারের উপরে বা টুলস এর উপরে পুরোপুরি একটা নির্ভরতা এসে যায়। আমি স্টুডেন্টদের যেটা দেখেছি, যে তারা আহ, বুঝতে চায় না যে আমি একটা সফটওয়্যার রান করছি, এই যে সফটওয়্যারটা রান করলাম, এরপরে এটা কি করবে, এটা কিভাবে হ্যাক করবে। এই জিনিসটা আপাত দৃষ্টিতে বা এজ এ বিগিনার আপনার মনে হতে পারে যে আরে টুলস দিয়েই তো আমি হ্যাক করে ফেলতে পারছি, আমার এত ভাবার দরকার কি। কিন্তু আপনি যদি লং টার্ম চিন্তা করেন, যে
আপনারা হয়তো কেউ জানেন যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার একটা চাহিদা তৈরি হচ্ছে। এটা বেশ দিন, দিন আরো ভালো করছে। একটা স্ট্যান্ডার্ড মানুষের মতো চিন্তা করতে না পারুক, কিন্তু অনেক ইন্টেলিজেন্ট চিন্তা ভাবনা করার ক্ষমতা হয়ে যাবে কিছুদিন পরেই এই কম্পিউটারগুলোর। তো এরকম একটা অ্যাডভান্স ওয়ার্ল্ড এ আপনি প্রবেশ করতে চাচ্ছেন। কিন্তু সেখানে আপনি অন্য একজন ডেভেলপার একটা টুলস তৈরি করে দিয়েছে। হ্যাকিং এর একটা টুলস। আপনি শুধু টুলসটার নাম জানেন বা টুলসটা ব্যবহার করতে জানেন। কিন্তু টুলসটা কিভাবে কাজ করছে এই বিষয়টা জানেন না। তাতে করে কি হবে? কয়েকদিন পরে মনে করুন আপনি একটা ওয়েবসাইট হ্যাকিং এর টুলস পেয়েছেন, একটা ক্লিক করলে ওয়েবসাইট হ্যাক হয়ে যাচ্ছে। এখন ওই ওয়েবসাইটের মালিক বা ওয়েবসাইটের প্রোগ্রামার যারা, তারা যদি আপডেট হয়ে যায়, তারা যদি নতুন কোনো পরিবর্তন করে তাদের আগের যে নিরাপত্তার দুর্বলতা ছিল, যেমন ফেসবুক আপনারা দেখেছেন ২০২১ সালে তাদের পুরো ডিজাইন পরিবর্তন করে ফেলেছে। তাদের নিরাপত্তার দুর্বলতা যেগুলো ছিল সেগুলো কিছুটা হয়তো তারা পরিবর্তন করেছে, রিডিউসড করেছে। এই যে পরিবর্তনটা হলো, কি তারা পরিবর্তন করলো এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না। আপনার হ্যাকিং টুলসটা কিন্তু আগের ভার্সনের জন্য হয়তো ভালো কাজ করতো। কিন্তু নতুন যে সফটওয়্যারটা এসেছে, নতুন যে পরিবর্তন এসেছে, সেটাতে আপনার হ্যাকিং টুলস কাজ করবে না। তো ওরকম একটা পরিবেশে গিয়ে, এবং এটা বাস্তব, আপনারা বেশ দেখবেন আমাদের হ্যাকিং এই কোর্স চলাকালীন সময়ই দেখবেন যে কত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, কত কিছু নতুন ভার্সন আসছে। আপনারা যারা ওয়েব ডেভেলপার আছেন কোর্সে, আপনারা জানেন যে ডিজাঙ্গোর ভার্সন 4 যেটা পাইথনের, সেটা অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। সেখানে বেশ কিছু ফাংশনালিটি পরিবর্তন করেছে। তাতে কি হচ্ছে, আগের যে হ্যাকিং টুলস গুলো ছিল তারা কিন্তু নতুন এই পরিস্থিতির সাথে সামাল দিতে পারছে না। আপনার হিউম্যান ব্রেইন যেটা আছে সেটা তখন আপনার ব্যবহার করতে হবে। কিন্তু আপনি তো আগেই কোনোদিন শিখেন নাই যে আপনি যে টুলসটা ব্যবহার করছিলেন সে কিভাবে হ্যাক করে। এই জিনিসটা আপনি বুঝেন নাই। তখন যেটা হবে, আপনি এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে উঠতে পারবেন না। আ আপনি হ্যাক করতে পারবেন না, এবং ওই ডেভেলপারের উপরে আপনার অপেক্ষা করে বসে থাকা লাগবে যে কবে সেই টুলস যে তৈরি করেছিল সে একটা আপডেট আনবে, কবে এই নতুন ভার্সন আমি হ্যাক করতে পারবো। আপনার একটা হাত পা বাঁধা একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এজন্য আমি যেটা করি, আপনাদের শুধুই টুলস এর নাম বা টেকনিকের নাম বলে আমি বসে থাকি না। পুরো ক্লাসে আমি চেষ্টা করি যে কেন এবং অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ হচ্ছে এই জিনিসটা খুব ভালোভাবে যেন আপনারা বুঝে যেতে পারেন। কারণ যদি আপনার ধারণাটা স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, তখন দেখবেন যে পরবর্তীতে নতুন কোনো টুলস আসলে, নতুন কোনো টেকনিক আসলে সেটাও আপনি অ্যাডাপ্ট করতে পারবেন। সেটাও আপনি গ্রহণ করতে পারবেন। ঠিক আছে? তো ক্লাসে যখনই আমি কিছু বোঝাবো, তখন এরকম অবজেকশন তোলা যাবে না। এরকম কথা বলা যাবে না যে, "স্যার, আপনি আগে হ্যাকিং এর মেথড দেখান বা টুলস দেখান। আমরা এসব ধারণা নিয়ে কি জিনিস বা অপ্রয়োজনীয়তা।" এরকম কোনো কথা যেন না আসে। আরেকটা বিষয়, এবং এটা খুবই গুরুতর বিষয়, যেটা হয়, আমি স্টুডেন্টদের দেখেছি যে আপনারা এখন 32 পারসন আছেন। আমরা কাইন্ডলি একটু চ্যাটে এখন কেউ মেসেজ না দিই। আমরা আ যখন একান্তই বিশেষ কোনো প্রয়োজন থাকে তখন চ্যাটে মেসেজ দিব। কেমন? না হলে যেটা হয়, চ্যাটে নোটিফিকেশন আসলে আমার আসসালামু আলাইকুম মনোযোগটা, স্যার। হ্যাঁ, মনোযোগটা ওদিক চলে যায়, এবং তখন আ আবার আগের কথায় ফিরে আসতে একটু সময় লেগে যায়। ঠিক আছে? স্যার আমরা আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, আমরা একটু প্রশ্ন পরে করি। ওকে একটা স্যার। কথা বলছি তো, একটা আলোচনা শেষ করি, দেন আপনি কোয়েশ্চেন করেন। তখন আরো সুবিধা হয় কারণ। তো যেটা বলছিলাম যে আমরা শুধুই টুলস সম্পর্কে জানবো না, কিভাবে এই টুলস গুলো কাজ করছে বা ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, পিছনে কি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এর পরে যেটা বলছিলাম যে গুরুতর একটা বিষয়, স্টুডেন্টদের আমি দেখি যে তারা আসে, এই যে ৩০-৩২ টা করে ক্লাস হয়। ক্লাসগুলো করে এতটুকুই। আসে, ক্লাস আর কোর্স করে এনাফ। এবং আমি এমনও স্টুডেন্ট জানি, আমার বিগত কোনো এক ব্যাচে একটা স্টুডেন্ট ছিল। তো শিখনে আপনারা জানেন যে বেশ কতজন ট্রেইনার আছে। বেশ কতজন ক্লাস নেয়, ৪-৫ জন বা এরকম হবে। তো ওই স্টুডেন্ট, মানে এই শিখনের এমন কোনো ইন্সট্রাক্টর নেই বা এমন কোনো টিচার নেই যার কোর্স ওই স্টুডেন্টের কাছে ছিল না। সে সবার এরকম কোর্স কালেক্ট করে বসে থাকতো। কতটুকু দেখতো আল্লাহ মালুম। কিন্তু দিন শেষে যেটা হয়, আমি তাকে যদি ক্লাসে বলতাম যে সিঙ্গেল একটা কমান্ড আপনি রান করে দেখান, সে ওই যোগ্যতাটা পর্যন্ত তার ছিল না। বা সে কোনদিন দেখাতে পারেনি আমার কোর্সে।
এটা স্টুডেন্ট শুধু তার একার উদাহরণ বলছি, বিষয়টা তা না। অধিকাংশ স্টুডেন্টেরই এমন দেখা যায় যে আপনারা ক্লাসে আসেন, ২ ঘন্টা জুমে অ্যাটেন্ড থাকেন। এখন অ্যাটেন্ড থেকে আপনারা ক্লাস করেন কি করেন না সেটা তো আমার পক্ষে এখান থেকে দেখা সম্ভব না। কতটুকু মনোযোগ আছে সেটাও দেখা সম্ভব না। এবং দিন শেষে যেটা হয়, আমাদের কোর্স শেষ হয়ে যায় কিন্তু আপনাদের আউটপুট আসে না। এটা একটা ভয়ংকর বিষয়। কারণ এইটার সমাধানে যেটা করতে হবে, আপনাদেরকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আপনারা স্কুল কলেজে যখন ছিলেন, আপনারা অঙ্ক পরীক্ষার সময় সবাই অঙ্ক করেছেন। আপনারা ক্লাস 7-8 পর্যন্ত। 9-10 এ উঠেও অঙ্ক রিলেটেড আপনাদের সাবজেক্ট ছিল। সায়েন্স থাকেন, কমার্স থাকেন। সবখানেই কিন্তু একটা কমন জিনিস অঙ্ক পরীক্ষাগুলোতে আপনারা দেখেছেন যে আমরা শুধু ওই স্যাররা আমাদের কিছু সূত্র বলে দিল, কিছু আ অঙ্কের এক্সাম্পল বলে দিল। সেটা করে গেলাম আর আমি পরীক্ষায় পাস করে গেলাম, এমন কিন্তু আ হতো না। যারা ভালো স্টুডেন্ট ছিলেন, ভালো রেজাল্ট করত বা পরবর্তীতে ভালো, ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন। সবাই দেখেছেন যে আমরা যখন অঙ্ক হোক বা লজিক্যাল সাবজেক্ট যেগুলো আছে, সেগুলোতে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগতো। একটা সূত্রের ৪-৫ রকমের এক্সাম্পল আমাদের প্র্যাকটিস করা লাগতো। একটা উপপাদ্য, সম্পাদ্য যেগুলো আছে, সেগুলোর বিভিন্ন রকম এনালাইসিস, সেটা ব্যবহার করে নতুন কোনো সমস্যা সমাধান করা। এই যে জিনিসগুলো, একটা সিঙ্গেল সূত্র, কিন্তু সেইটাকে কিভাবে বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে হয়। এই যে প্র্যাকটিসটা আমরা করতাম, যারা করেছি বা যারা করব, তারা কিন্তু একটা ভালো আউটপুট পেয়েছিলাম। আমাদের সেই সেম জিনিসটা আমাদের এই হ্যাকিং কোর্সের জন্য প্রযোজ্য। আমি ক্লাসে আসলাম। এটা আমাদের বাংলা আ আ ক্লাসের মতো না যে আসলাম শুধু বাংলা কিছু লেকচার দিয়ে গেলাম আর পরীক্ষায় এমসিকিউ মুখস্থ করে পাস করে গেলাম। আমাদের ওই অঙ্ক পরীক্ষার মতো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। সূত্রের সাথে হোক, সূত্রের বাইরে হোক, হ্যাকিং টেকনিকের সাথে হোক, হ্যাকিং টেকনিকের বাইরে হোক, ক্লাসে বলার বাইরের টেকনোলজি, সবগুলোই আমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ আ একটা উদাহরণ চিন্তা করুন যে কোনো একটা ইনজেকশন অ্যাটাক। আমি ইনজেকশন কি জিনিস এটা আপনারা হয়তো অনেকেই জানেন। আমি পরবর্তীতে এটা বিস্তারিত আলোচনা করব। সাপোজ আ এতটুকু ধরে নিন যে কোনো এক রকমের একটা অ্যাটাক, যে আমি কিছু নির্দিষ্ট কিছু কমান্ড বা কিছু প্রোগ্রাম, কিছু প্রোগ্রামিং এর লাইন কোথাও প্রবেশ করিয়ে দিয়ে আমি সেটা হ্যাক করতে চাচ্ছি। ইনজেকশন জিনিসটা এরকম। তো আ ওই একটা অ্যাটাকের অনেক রকম হওয়া পসিবল। এমনও হতে পারে যে ২-৩ রকমের নিরাপত্তা দুর্বলতা একসাথে ব্যবহার করে আমি একটা হ্যাকিং এর কাজ করছি। কিন্তু এই সবগুলোই কিন্তু আমাদের ক্লাসে দেখানো পসিবল হয় না। আমরা ক্লাসে একটা নির্দিষ্ট ধারায় বা একটা আ ভালো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। ভালো কিছু টেকনিক শিখিয়ে দিব। কিন্তু এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু হওয়া পসিবল। এটা আ কখনোই পৃথিবীর কোনো কোর্সে একসাথে সব রকমের টেকনিক বা সব এগুলো দেখানো সম্ভব হয় না। হ্যাঁ? তো এই সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি বিভিন্ন সাইট বা আপনাদের উপায় বলে দিব। বিভিন্ন সাজেশন দিব, বিভিন্ন বই সাজেস্ট করব। এগুলো করলে কি হবে, আপনারা কোর্সের বাইরেও আরো বিচিত্র যে টেকনিক হওয়া সম্ভব, এগুলো জানতে পারবেন এবং নিজেকে প্রতিদিন একটু করে আম আ গ্রো করতে পারবেন বা আ জ্ঞানের পরিধি বাড়াতে পারবেন। ঠিক আছে? আমি কথাগুলো ক্লাসের ১ম ক্লাসেই বলছি। আশা করি পরবর্তীতে আবার রিপিট করা লাগবে না। এবং আমি আশা করি আপনাদের এই ব্যাচ এখান থেকে খুব ভালো অ্যামাউন্ট এর স্টুডেন্টরা আ বের হয়ে আসবে। যারা অ্যাকচুয়ালি হ্যাকিং করতে জানে, হাতে কলমে কাজ করতে পারবে। এরপরে যেটা হয়, আরেকটা আমি স্টুডেন্টদের আ দেখি যে ভ্রান্ত ধারণা যে সব রকমের টেকনিক একবারে শিখে ফেলবো। এখন এখানেও আমাদের শিক্ষা ব্যবস্থার বদনাম করা লাগে। কিছু করার নেই, যেটা বাস্তবতা। সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে স্কুলে দেখে এসেছি প্রতি বছর একটা নির্দিষ্ট সিলেবাস ধরিয়ে দেওয়া হতো। একটা নির্দিষ্ট বই ধরিয়ে দেওয়া হতো। সিলেবাসটা নাও, বই মুখস্থ করো, এক্সাম দাও, পাস করে ফেলো। এটা আমাদের ছোট থেকেই আমাদের এভাবে মাথাটা নষ্ট করা হয়েছে। কিন্তু বাস্তবতা যেটা, রিয়াল লাইফ এর কোনো সিলেবাস হয় না। আপনি যেটাই শিখতে যান, ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, গ্রাফিক্স ডিজাইনিং শিখবেন, কোথাও ওরকম সিলেবাস পদ্ধতি নেই। এটা বাস্তব জীবন। স্কুল জীবন আর বাস্তব জীবন আলাদা জিনিস। আমরা হ্যাকিং কোর্স করতে এসে আমি স্টুডেন্টদের ভিতরে দেখি একটা ধারণা যে তারা ঐরকম ওই ছোট থেকে শিখে এসেছে। ছোট থেকে ধারণা করেছে যে একটা সিলেবাস আছে। আ একটা নির্দিষ্ট বই আছে। ওটা মুখস্থ করলে আমি হ্যাকার। ওই সিলেবাস কমপ্লিট করলে আমি হ্যাকার। কিন্তু এরকম তো না। এটা তো আমরা রিয়াল লাইফ এ আছি। আমরা ওই স্কুলের এই এ
80 নম্বর পেয়ে A+ পাওয়া সেই জগতে নেই, বা সেই দিনগুলোতে আমরা নেই। এখানে একবারে সব টেকনিক শিখে ফেলার ধরা বাঁধা কোনো সিলেবাস নেই। এবং তার উপর মরার উপর খাড়ার ঘা যেটা আরো যুক্ত হয়েছে, সেটা হচ্ছে গিয়ে স্কুলে তো আমাদের ইংলিশ গ্রামার বই আপনারা অনেকে এখনো হয়তো বাসায় গেলে পাওয়া যাবে, অ্যাডভান্সের বই ছিল, তারপরে নবদূতের বই ছিল, ইংলিশ গ্রামার, এগুলো কখনো পরিবর্তন হতো না। কিন্তু এই হ্যাকিং যেটা আমরা এই যে একটা সেক্টর চয়েস করে এখানে ক্লাস করতে এসেছি, এখন এই যে টেকনোলজি বেস সেকশন, এবং এখানে টেকনোলজিটা প্রতিদিন বদলাচ্ছে। ইভেন আজকেও হয়তো হতে পারে আজ রাতেই কোনো কোনো সফটওয়্যার বা উইন্ডোজ 11 যেটা, এটারও কোনো নতুন আপগ্রেড চলে আসতে পারে। ফেসবুক যেটা আমরা নতুন ইউজ করছি, সেটারও হয়তো নতুন কোনো আপডেট চলে আসতে পারে। প্রতিদিন টেকনোলজিটা বদলাচ্ছে। একে তো আমাদের হ্যাকিং এর সুনির্দিষ্ট ভাবে টেকনিক এর সিলেবাস নেই, তার উপর টেকনোলজি আমাদের প্রতিদিন বদলাচ্ছে, এটার সাথে আমাদের অ্যাডাপ্ট করতে হবে বা তাল মিলিয়ে নিতে হবে। এরপরে যেটা লাস্ট, সেটা হচ্ছে আমরা অনেক স্টুডেন্ট ধারণা করে থাকে যে আমি শিখনে এসেছি, একটা কোর্স করব, আমি এক কোর্স করে হ্যাকার হব। এখন বাস্তবতা যেটা, একটু আগেই তো বললাম যে এরকম ধরা বাঁধা সিলেবাস হয় না। তার উপর আরো একটা অসুবিধা যেটা, এখন আপনি শিখন থেকেই কোর্স করেন বা হার্ভার্ড, অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি থেকে যেই হ্যাকিং এর কোর্স করেন না কেন, একটা কোর্সের মাধ্যমে আপনাকে কমপ্লিট হ্যাকার বানানো কখনো সম্ভব না। আমি একটু আগে বলেছি যে সাইবার সিকিউরিটির বিশাল একটা ক্ষেত্র, একটা জগৎ, তার একটা ক্ষুদ্র অংশ হ্যাকিং, সেটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। কিন্তু ক্লাসে একটু প্রবেশ করার পরে আপনি দেখবেন যে এই এক হ্যাকিং এর কত রকমের শাখা প্রশাখা হওয়া সম্ভব। এখন এক এক মানুষের ইন্টারেস্ট এক এক রকম হয়ে থাকে। কারো হয়তো ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং করতে ভালো লাগবে কিছুদিন পরে, কারো হয়তো শুধুই নেটওয়ার্ক যেগুলো আছে, মানুষের কম্পিউটার উইন্ডোজ হ্যাক করে করে রাখতে ভালো লাগবে। এই ইন্টারেস্টের যেমন একটা বিষয় থাকে, তেমনি আহ সুনির্দিষ্ট সিলেবাস বা নিয়ম না থাকার কারণে কখনোই পৃথিবীর কেউই আপনাকে এই গ্যারান্টি দিতে পারবে না যে এক কোর্স করলে আপনি হ্যাকার হয়ে যাবেন। ওই ফেসবুকে কিছু মানুষ পাবেন, বাঙালি কতগুলো আছে এরকম মার্কেটিং করে যে একদম আসুন হ্যাকিং কোর্স করুন, এক কোর্স করলে আপনি একদম ব্ল্যাক হ্যাট হ্যাকার হয়ে যাবেন, একদম আলটিমেট ক্র্যাকিং কোর্স। হ্যাঁ, এগুলো শুধুই আপনাদের টাকা পয়সা হাতানোর ধান্দা। ঠিক আছে, এগুলো আপনাদের কেউ বলবে না, ওরা কখনোই স্বীকার করবে না এগুলো। কিন্তু আমি অ্যাজ এ টিচার, আমি জানি যে এই জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন। না জানলে আপনি পরবর্তীতে হতাশ হবেন, দেখা গেল শেখার আগ্রহই হারিয়ে ফেলছেন। আমি চাই না আপনাদের সেটা হোক। আমি চাই আপনি হ্যাকিং শিখতে এসেছেন, একটা ভালো একটা ট্রানজিশন যাতে আপনার হয়ে যায়, সেটা আমার পুরো কোর্সের লক্ষ্য থাকবে। এবং লাস্ট আরেকটা জিনিস, আমার স্টুডেন্টদের ভিতরে আমি দেখেছি যে কেউ কেউ কোর্স শেষ হওয়ার পরেই, আমার এক স্টুডেন্ট একটা প্রাইভেট ব্যাংকে সে ইনভাইট পেয়েছে সিকিউরিটি টেস্ট করার অনলাইনে। আবার সেই একই ব্যাচের এক স্টুডেন্ট আছে, সে এখনো কান্নাকাটি করে বেড়াচ্ছে, স্যার আমাদের কিছু পড়ায় নাই, স্যার কিছু শিখায় নাই। এটা হবে কারণ কি? এটা দেখে আপনি নিজে হতাশ হওয়ার কিছু নেই, বা আপনার সহপাঠী কেউ একজন খুব ভালো শিখছে, ভালো আউটপুট দেখাতে পারছে, এটা নিয়েও আমি চাই না আপনাদের ভিতরে মনোমালিন্য হোক। কেন? সবার দক্ষতা তো একরকম না। আমি এই যে ক্লাসে আপনারা এখন কতজন আছেন? ৩১ জন আছেন। এর ভিতরে কেউ কেউ ওয়েব ডেভেলপার আছেন, কেউ কেউ অলরেডি আইটি রিলেটেড জব করছেন, আবার কেউ কেউ আছেন একদমই স্টুডেন্ট, বাচ্চা, হয় স্কুলে পড়ছেন বা কলেজে পড়ছেন বা ইউনিভার্সিটিতে পড়ছেন। তো আহ, এই যে একটা আহ, ভারসাম্যহীন একটা অবস্থা, বা সবার একদম সমান হচ্ছে না, ক্লাসের ইনপুট আমি যেটা দিচ্ছি সেটা সবাই একই রকম নিতে পারবেন না। কেউ হয়তো বুঝবেন, কেউ বুঝবেন না। কেউ হয়তো সহজে বুঝবেন, কেউ হয়তো 2 ঘন্টা চেষ্টা করার পরে বুঝবেন, এই একটা বিষয় হবে। আর আরেকটা বিষয়, ধৈর্য নিয়ে আরেকটা কথা বলি, যে স্টুডেন্টরা অনেক সময় এই কোশ্চেনটা আমাকে করে যে স্যার আমি যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়াশোনা করি, আমার এই হ্যাকার হতে কতদিন সময় লাগবে? এখানেও এই সমান এই সূত্রটা প্রযোজ্য যে আপনার দক্ষতার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু আউটপুট দিতে পারবেন। এখন 2 ঘন্টা পড়াশোনা করার পরে এক স্টুডেন্ট, সে হয়তো 2 ঘন্টার আধা ঘন্টা পড়েছে আর বাকি 1.5 ঘন্টা শুধু স্বপ্ন দেখেছে, পড়াশোনা করেনি, ইউটিউবে গান শুনেছে, কিন্তু নাম হয়েছে 2 ঘন্টা পড়ার, তাদের আউটপুট কিন্তু ভালো আসবে না। এবং যে স্টুডেন্ট আপনি 2 ঘন্টা পড়ার দাবি করছেন, আপনি অ্যাকচুয়ালি 2 ঘন্টা পড়াশোনা করেছেন, আপনার আগে থেকে ভালো জানাশোনা আছে হ্যাকিং নিয়ে বা কম্পিউটার নিয়ে, তার আউটপুট কিন্তু আহ, বেশি আসবে, বা
তার কিন্তু প্রোগ্রেস হবে বেশি। তো এই বিষয়গুলো নিয়ে আশা করি কনফিউশন থাকবে না। বেশ কতগুলো জিনিস বললাম, বোঝালাম। পরবর্তীতে এগুলো নিয়ে কথা আর বলবো না কখনো। পরবর্তীতে শুধুই হ্যাকিং আমাদের কোর্স রিলেটেড আলোচনা হবে। তো আশা করি এই জিনিসগুলো পরবর্তীতে আমাদের বিরক্ত করবে না। কেমন? তো এক্সপেকটেশন বললাম, আমাদের রিয়েলিটি গুলো আমরা আলোচনা করলাম। এখন আরো একটা বিষয়, আরো ডিমোটিভেটেড একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে হ্যাকিং জিনিসটা একদমই বিগিনারদের জন্য না। হ্যাকিং, আপনি একজন বিগিনার, আপনি নতুন আজকে কম্পিউটার কিনেছেন বা ১ সপ্তাহ আগে, আপনি চাইলে আপনাকে ৩ মাসে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো সম্ভব। আপনি চাইলে আপনাকে ৩ মাসে গ্রাফিক্স ডিজাইনিং শেখানো সম্ভব। আপনি শুধু কম্পিউটার একটু কিবোর্ড চাপতে পারেন বা YouTube এ ভিডিও খুঁজে দেখতে পারেন। আপনাকে দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং আপনাকে শেখাতে পারবো। কিন্তু বিশ্বাস করুন, হ্যাকিং আপনাকে দিয়ে হবে না। হ্যাকিং যদি আপনি শিখতে চান, আপনার আগে থেকে আরো অনেক দক্ষতা এবং অনেকগুলো বিষয় জানা থাকা লাগবে। এটা বিগিনারদের জন্য না। মানুষ, আপনি Udemy বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যাবেন, তারা কোর্স বিক্রির জন্য আপনাদেরকে মিথ্যা একটা আশ্বাস দিবে। আমি সত্যি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, যে মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের কাছে কোর্স বিক্রি করবে, যে আসুন একদম বিগিনার, কোনো কিছু জানা লাগবে না, আমার কোর্স খুললে আপনি হ্যাকার হয়ে যাবেন। এগুলো মিথ্যা কথা। এগুলো আপনাদেরকে বোকা বানানোর জন্য করা হয়। ঠিক আছে? আপনাকে, হ্যাকিং মোটেও বিগিনারদের জন্য না। এটা যদি আপনি করতে চান, আপনাকে অবশ্যই অন্তত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকা লাগবে। আমি যেটা সাজেস্ট করি, আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখেন। যদি না পারেন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা শিখেন। যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধু এই হ্যালো ওয়ার্ল্ড লেখা পর্যন্ত শিখলে কিন্তু হবে না। বেশ আ ভালো রকমের আপনার প্রোগ্রামিং শিখতে হবে। কেন শিখতে হবে তার সেটা যাচ্ছি। কেউ একজন হ্যান্ড রেইজ করেছিলেন। আ কি একটা কোয়েশ্চেন এর জন্য মেবি। হ্যাঁ, সুমন ভাই বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। না, শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যালো, হ্যালো। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমার সিএসসি ব্যাকগ্রাউন্ড আছে। আমি এইচটিএমএল ওয়েব ডেভেলপমেন্ট আমি শিখছি, এবং ইন্টারনেটের মোটামুটি আমি পারি। সেক্ষেত্রে আমার আমার যে সিঙ্গেল যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে ইথিক্যাল হ্যাকিং এর যে আপনার সার্টিফিকেশন যে কোর্স গুলো হয়, হুম, হুম। এই কোর্সের শেষে সেগুলো সম্পর্কে কি আমাদেরকে কোনো আইডিয়া দেওয়া হবে? কি কোর্স সম্পর্কে? ইথিক্যাল হ্যাকিং এর কিছু রিনাউন্ড সার্টিফিকেশন কোর্স আছে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। সেগুলো সম্পর্কে কি আমাদের এই কোর্সের শেষের দিকে আইডিয়া দেওয়া হবে? হ্যাঁ, হ্যাঁ। আমরা সেখানে যেটা করা হয়, ইসি কাউন্সিলের নাম হয়তো আপনি শুনেছেন, রিনাউন্ড যখন বললেন। ইসি কাউন্সিলের সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার যেটা, সেটার সিলেবাসটা এখানে ফলো করা হয়ে থাকে। আপনি কোর্স করেই ওই আইডিয়া গুলো পেয়ে যাবেন এখানে। অসুবিধা নেই। ঠিক আছে? তো আমরা যেখানে ছিলাম, যে আলোচনায় ছিলাম, আ যেটা বললাম যে হ্যাকিং মোটেও বিগিনারদের জন্য কোনো বিষয় না। আপনাকে অন্তত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাই লাগবে। আপনি যদি না জানেন, এখন দেখুন, এই যে আমি হ্যাকিং করতে চাচ্ছি, আমি কাকে হ্যাক করতে চাচ্ছি, কি হ্যাক করতে চাচ্ছি? একটা কম্পিউটার। হ্যাঁ, হতে পারে সে একটা উইন্ডোজ কম্পিউটার, হতে পারে একটা ওয়েব সার্ভার বা ওয়েব অ্যাপ্লিকেশন। আপনি যেখানেই যান বা মোবাইলের কথাই চিন্তা করেন, সবখানে কিন্তু কম্পিউটার কি রান করছে? কম্পিউটার প্রোগ্রাম রান করছে। জাভা দিয়ে হোক, পাইথন দিয়ে হোক, সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস দিয়ে লেখা হোক, কোনো একটা ভাষায় লেখা কিছু লজিক। আমরা সেই লজিক গুলোকে নিয়ে নাড়াচাড়া করছি। সেই লজিক গুলো কে বোকা বানিয়ে সেখানে আমার ইনটেনশনালি নিজের কোনো লজিক সেখানে আমি সংযুক্ত করে দিচ্ছি। এই জিনিসটাই কিন্তু আমাদের হ্যাকিং। তো আপনি যদি প্রোগ্রামিং না বুঝেন, অর্থাৎ কম্পিউটারের সাথে কথা বলার যে ভাষা, সেই ভাষাটাই যদি আপনার জানা না থাকে, আপনি কিন্তু হ্যাকিং কোর্স করে মোটেও কোনো ভালো আউটপুট পাবেন না। দিন শেষে হতাশ হবেন। তো যারা এখনো প্রোগ্রামিং পারেন না বা কখনো প্রোগ্রামিং শিখেননি, তাদের জন্য সাজেশন যেটা থাকবে, যে আমাদের প্রতি সপ্তাহে কিন্তু শুক্রবার অফ থাকে, বন্ধ থাকে।
তো এই আমাদের প্রথম এই এক সপ্তাহ ক্লাসের ভিতরই দেখুন অন্তত এক সপ্তাহ ইউটিউবে চেষ্টা করে কিছু প্রোগ্রামিং এর বই পড়ে হলেও প্রোগ্রামিংটা এক সপ্তাহ মানে একটানা লেগে থেকে হলেও শিখে নিন। না হলে যেটা হবে পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, অনেক কিছুর আইডিয়া আপনি নিতে পারবেন না। পরবর্তী যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা ওয়েবসাইট যেটা আছে আপনার বর্তমান সময়ে ওয়েবসাইটের ব্যবহারটা প্রচুর, প্রায় সবাই কম বেশি এটা ব্যবহার করে থাকে এবং এখানে আমাদের সিকিউরিটি অনেক প্রয়োজন। এখন ওয়েব আপনি হ্যাক করতে চাচ্ছেন কিন্তু ওয়েবসাইটটা কিভাবে তৈরি করে এই ধারণাটা আপনার নাই, আপনি কিভাবে হ্যাক করবেন? আপনাকে অবশ্যই অন্তত এইচটিএমএল হলেও আপনার জানা থাকা লাগবে। যদি আপনার আরেকটু জানা থাকে পিএইচপি প্রোগ্রাম বা পাইথন দিয়ে কিভাবে ওয়েবসাইটের ব্যাকএন্ড যেটা সেটা তৈরি করে থাকে তাহলে সেটা আপনার জন্য খুব ভালো একটা কনসেপ্ট ক্রিয়েট করে থাকবে। হ্যাঁ, একজন একজন করে কোশ্চেন করুন, হ্যান্ড রেজ করেছেন দেখা যাচ্ছে। কম্প্যাক্ট মার্কেট, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি বলতেছিলাম যে আমি যদি পাইথন প্রোগ্রামটা শিখি, আমি তো আগে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে কি হবে? যদি আপনি প্রোগ্রামিংটা বুঝে থাকেন ভালোভাবে পাইথন দিয়ে হোক বা সি দিয়ে হোক তাহলে আশা করি পারবেন। স্যার আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তো আমার তো প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণা নাই। তো আপনাদের এখানে তো পাইথন প্রোগ্রামিং কোর্স আছে, আমি ওইটা করলে কি এটার সাথে সহজ হবে করতে? ওখান থেকেও করতে পারেন কিন্তু ওখানে তো লাইভ কোর্স আপনার বেশ সময় লেগে যাবে, আমরা অত সময় কিন্তু আমাদের আপনার নেই। একই সাথে আপনার হ্যাকিং শিখতে হবে আবার প্রোগ্রামিং শিখতে হবে। যদি পারেন তো ইউটিউব থেকে একা একা কিছু ধারণা স্যার আগামী তাহলে 3-4 আমাদের দিনের কিছু ভিতরে। কিছু বই আমাদের কিছু বই সাজেস্ট করেন তাহলে, যে বইগুলো ফলো করি, ইউটিউব ফলো করি, যাতে একটু সহজ হ্যাঁ, হয়। আপনি এক কাজ করবেন তাহলে ক্লাস শেষে আপনাদের মেসেঞ্জার গ্রুপ যেটা আছে সেখানে আমাকে একটু নোটিফাই করে দিবেন, আমি আহ, জানিয়ে দিব ওখানে, কেমন? জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক আছে। ঠিক আছে। আজিজুল ইসলাম কিছু বলবেন? হ্যাঁ বলুন। হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া না না, আপনার মাইকের সমস্যা, হয়তো হেডফোনে প্রবলেমের জন্য শুনতে। আপনি চ্যাটে কোশ্চেন লিখে দিন, আমি ওখান থেকে দেখে নেব। হ্যাঁ বলুন গাজীপুর ভাই। হ্যাঁ সাজু ভাই। ও হ্যাঁ আচ্ছা, স্যার, সাজু ভাই। আমি তো হচ্ছি স্যার নতুন, মানে হ্যাঁ হ্যাঁ। আমি তো ইন্টারনেট বেসিক ধারণা আছে, কিন্তু হচ্ছে যে পাইথন বা যেটার কথা বলেন ওটা তো সম্পর্কে ধারণা নাই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি আগামী 3-4 দিনের ভিতরে সারাদিন লেগে থেকে হলো, যদি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিতে হয় তা করে হলেও প্রোগ্রামিংটা শিখে নেবেন। শুধু প্রোগ্রামিং? হ্যাঁ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পাইথন দিয়ে বা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারেন। পাইথন ইজি, আপনার মাথায় নিতে সুবিধা হবে। ওটা দিয়ে শুরু করেন, 3-4 দিন একটানা লেগে থেকে কিছু ধারণা নেন, না হলে পরবর্তীতে অনেক কঠিন লাগবে হ্যাকিং এর কনসেপ্ট গুলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ রিয়াদ ভাই, আপনার টিপসটা স্যার শেয়ার আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথাগুলো বলেছেন কি অ্যাডভান্স লেভেলে পারা লাগবে স্যার এরকম? মানে না, একদম আপাতত অ্যাডভান্স লাগবে না, আপনি বেসিক লজিক যেগুলো আছে এগুলো যদি দিতে পারেন তাহলে এনাফ। স্যার স্যার আমি স্যার সিএসসি তে আছি স্যার, ফোর্থ ইয়ারে আছে এবার। তো আচ্ছা সবগুলো সম্পর্কে ধারণা মোটামুটি আছে স্যার আমার, সি বলেন পাইথন বলেন, আমরা বিভিন্ন প্রজেক্ট করছি তো স্যার, আচ্ছা, এই জন্য তাহলে অসুবিধা অ্যাডভান্স লেভেল লাগবে কিনা, না না, অ্যাডভান্স লাগবে বেসিক না। ধারণাটা আছে আমার। হ্যাঁ, প্রজেক্ট যেহেতু করেছেন ওই ধারণাগুলো আপনার আহ, কাজে দিবে অনেক। আচ্ছা জি স্যার। ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম, ওয়েবসাইটের কোর বা বেসমেন্ট যেটা এইচটিএমএল সেটার একটু ধারণা আপনার অবশ্যই থাকা লাগবে, না হলে আমরা যখন ওয়েব হ্যাকিং এর ক্লাসগুলো করব তখন দেখবেন যে আপনি ধরতে পারছেন না, আমি যে কনসেপ্ট গুলো বলছি সেগুলো ক্যাচ করতে পারছেন না। এরপরে যেটা লাগবে লিনাক্সের, আমি আপনাদের ক্লাস নিব, নেক্সট ক্লাসটাই হবে লিনাক্স নিয়ে।
তো আপনি যদি লিনাক্স কিভাবে ব্যবহার করে কোনো ধারণা না থাকে, ভয়ের কিছু নেই, আমি সেটা আপনাদের বোঝাবো, জানিয়ে দিব। তবে উইন্ডোজ যেটা আমরা নর্মালি ব্যবহার করে থাকি, প্রতিদিন ডে টু ডে ব্যবহার করে থাকি, এগুলো একটু আমরা ব্যবহার করতে পারি। একটু দেখবেন যে আমি আপনাকে বললাম যে উইন্ডোজের একটা সফটওয়্যার আপনি সেট আপ দেন, আপনি ওই জিনিসটা পারেন না। আপনাকে বললাম যে আপনি উইন্ডোজে কমান্ড লাইন যেটা আছে বা পাওয়ার শেল যেটা আছে ওটা একটু অন করেন, পাওয়ার শেল না পারেন অন্তত কমান্ড লাইন কোথায় আছে, ওটা কিভাবে খুঁজে বের করতে হয়, এইরকম বেসিক ধারণাগুলো যদি আপনার না থাকে, আপনি নিজের কম্পিউটারই ব্যবহার করতে পারেন না। আমি আপনাকে কিভাবে বোঝাবো বা আপনি কিভাবে আরেকজনের কম্পিউটার হ্যাক করতে যাবেন? তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এবং লাস্ট যেটা, তো অবশ্যই ইন্টারনেট ব্যবহারে আমাদের পারদর্শী হওয়াই লাগবে। কারণ আমি আপনাকে ক্লাসেই বিভিন্ন সাজেশন দিব যে অমুক জায়গায় গিয়ে এরকম একটা সার্চ দেন। আমি আপনাদের যে ক্লাসে ল্যাব ক্লাস থাকবে সেখানে আমি আপনাদের কাজ করতে দিয়ে বলবো যে এটা করে দেখান। তো আপনি নরমাল একটা সার্চ দিতে পারেন না, ইন্টারনেট কোথায় তথ্য খুঁজে বের করতে হয় ইন্টারনেট ব্যবহার করে, এই জিনিসটা আপনি পারেন না। এই স্কিল গুলো অবশ্যই থাকা লাগবে, না হলে আপনি আগাতে পারবেন না বেশি দূর। এগুলো তো একদম বেসিক স্কিল, আপনি উইন্ডোজ ব্যবহার করতে পারেন কিনা, ইন্টারনেট ব্যবহার করতে পারেন কিনা, একদমই বেসিক স্কিল। এটা যদি জানা না থাকে, আপনি কম্পিউটার সম্পর্কে কোনো ধারণাই নেই আপনার, আপনাকে হ্যাকিং শেখানো অনেকটাই অসম্ভব। তো আমরা এগুলো সম্পর্কে একটু শিখে নিব, জেনে নিব। বড় ভাই বোন যদি থাকে, সহপাঠী থাকে, তাদের থেকে সাহায্য নিয়ে হলেও আমরা এই বেসিক জিনিসগুলোর আইডিয়া বাড়িয়ে নিব। আরেকটা যেটা বিষয়, যারা আপনারা কম্পিউটার নেটওয়ার্কিং রিলেটেড জব করছেন, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন বা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন টাইপের যে জব করছেন, এই টাইপের যাদের অভিজ্ঞতা আছে, কাজ করার অভিজ্ঞতা, তাদের জন্য এই হ্যাকিং কোর্সটা খুব হেল্পফুল হবে আমি আশা করি। কারণ আমরা পুরো কোর্সটা জুড়েই এরকম অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সিকিউরিটি নিয়ে আলোচনা করব। সিকিউরিটি জিনিসটা খুবই অ্যাডভান্স, বেসিকের এখানে কোনো খাওয়া নেই। এবং আপনি আরো একটা জিনিস ফেস করবেন, আমি আপনাদের আগেই বলি, যে এই সিকিউরিটি নিয়ে বিগিনার বা জুনিয়র লেভেলে কোনো জব নেই। মানে আপনি একদম বিগিনার, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, আপনি কোথাও জব পাবেন না, এটা বাস্তবতা। আপনার ন্যূনতম কাজ করে 1-2 বছরের, আমি জব বলতে অফিসিয়াল যে জবগুলো আছে, মনে করুন ব্যাংকে চাকরি করা বা কোনো প্রতিষ্ঠানে আইটি ফার্মে চাকরি করা, ওখানে আপনার 2-3 বছরের অভিজ্ঞতা ন্যূনতম যাবে। আপনি কোথা থেকে কাজ করে নেবেন এটা কেউ ধারতে যাবে না। সিকিউরিটি জিনিসটা এমনই বিদঘুটে একটা মার্কেট প্লেস করে ফেলেছে কিছু মানুষ। যাই হোক, আপনাদের জব অভিজ্ঞতা যদি থেকে থাকে সেটা খুবই প্লাস পয়েন্ট হবে, আপনাদের টেনশনের কিছু নেই। হ্যাঁ, রিয়াদ ভাই, আপনি হয়তো কিছু ভালো কথা বলতে চাচ্ছিলেন, বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। স্যার, আমি বলতে চাইছিলাম যে যে যারা আর কি পাইথন শিখতে চায়, ঠিক আছে, যে একদম কিছু জানে না, বেসিকও জানে না, তারা ওই যে প্লে স্টোর থেকে স্যার প্রোগ্রামিং হিরো অ্যাপটা দেখলে ভালো হবে। আর সেকেন্ড কথা হচ্ছে ইউটিউবে ঝংকার মাহবুব ইউটিউব চ্যানেল আছে, তার কিছু ফলো করলে ভালো হবে। আর এইচটিএমএল যারা মানে বেসিকও জানে না, তারা W3 স্কুল এন্ড পোকোডার ইউটিউব চ্যানেল আছে, ওইখান থেকে করলে স্যার অনেক ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, প্রোগ্রামিং হিরো, উনি ওনাদের ওখানে খুব ভালো করে কোর্স গুলো তৈরি করে থাকে। আমি ঝঙ্কার মাহবুবের অনেক বই পড়েছি, উনি অনেক সুন্দর করে বোঝাতে পারে, আপনাদের বোধগম্য করে তৈরি করে। তো আপনি এক কাজ করতে পারেন রিয়াজ ভাই, আপনি মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওখানে এই লিংক গুলো শেয়ার করে দেন, তাহলে বাকিদেরও পেতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। তো আমরা আপাতত আবার আমাদের ক্লাসে ফেরত আসি। শাকিল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাইয়া, আমি অ্যান্সারটা পেয়ে গেছি ভাইয়া। ও, ঠিক আছে। তো আমরা আমাদের আলোচনা একটু চাই যে আমরা এই হ্যাকিং করতে আসলে আমাদের যেটা আরেকটা বিষয় প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কম্পিউটার। অনেকেই দেখা যায় যে তাদের নিজস্ব ভালো কোনো কম্পিউটার নেই, এটা একটা অসুবিধা। আপনার যদি একান্তই 2 GB র্যামের একটা কম্পিউটার হয়, আপনি আসলে এটা দিয়ে হ্যাকিং এর খুব কাজ করতে পারবেন না। হ্যাকিং করতে গেলে আপনার ভালো একটা কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন পড়বে। যাদের অলরেডি 4 GB র্যামের কম্পিউটার আছে, তারা চেষ্টা করুন অন্তত 8 GB র্যামে যাতে এক্সটেন্ড করে নিতে পারেন। একটা 4 GB র্যাম কিনে নেওয়া খুব টাকা পয়সা, 3,000-4,000 টাকা মতো নিবে বা এরকমই সামথিং নেবে। যদি নিয়ে এক্সটেন্ড করে নেন তাহলে বেটার। যেটা সাজেশন, যে ন্যূনতম 8 থেকে 16 GB র্যাম যেন হয়ে থাকে আপনাদের
যদি না হয় আপনারা অনেক কাজ করতে পারবেন না। এরকম পুরোনো পিসি দিয়ে হ্যাকিং এর আমি অনেক কনফিগারেশন দেখাবো। হ্যাকিং এর টুলস যেটা ওটাই রান করতে পারবেন না, কম্পিউটার ফ্রিজ হয়ে বসে থাকবে। আপনি হ্যাক করবেন কি মানুষকে? তো এই জন্য প্রথম যে কথা, কম্পিউটার কনফিগারেশন 8 থেকে 16 জিবি ন্যূনতম লাগবে। আপনার যদি বাজেটে কোলায় 32 জিবি র্যাম নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ন্যূনতম 8 বা 12 জিবি যেন আপনার কম্পিউটারটা হয়। আর এসএসডি স্টোরেজ যেটা, ওটা হলে খুব বেটার হয়, আমাদের হ্যাকিং এর টুলস বা কমান্ড গুলো রান করতে স্পিড পাওয়া যায়। তো যদি এসএসডি থেকে থাকে আপনার পিসিতে তাহলে আর কোনো অসুবিধা নেই, যদি না থেকে থাকে অন্তত 256 জিবি এক্সটেন্ড বা 120 জিবি হলেও এক্সটেন্ড করে নেওয়ার চেষ্টা করুন। 120 জিবিতে আসলে উইন্ডোজ সেটআপ দিয়ে খুব বেশি জায়গা আর থাকে না, 256 জিবি নিলে বেটার। যদি নতুন পিসি বিল্ড করতে চান কোর্স উপলক্ষে, তো তারা চেষ্টা করবেন রাইজেন এর প্রসেসরটা নেয়ার। মাল্টিটাস্কিং এর জন্য রাইজেন খুব ভালো আমাদের আউটপুট দিয়ে থাকে। আর যদি নেন 3 অথবা 5 যেটা আছে রাইজেনের, ওটা নেওয়ার চেষ্টা করবেন। ইন্টেলের যদি নিতে চান ন্যূনতম কোরাই 3 বা কোরাই 5 নেওয়ার চেষ্টা করবেন, বা আপনাদের পিসি যদি এরকম হয়ে থাকে কনফিগারেশন তাহলে বেটার। জেনারেশন নিয়ে খুব বেশি অসুবিধা নেই, অ্যাটলিস্ট 8 জেনারেশন বা এর উপরে হলে, এখন তো 10 বা 11 মেবি চলে জেনারেশন, ওগুলোর নেওয়ার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে ন্যূনতম, না থাকলেই নয়। যদি আপনি এর বেশিও নিতে পারেন, রাইজেন 7 কোরাই 9, কোনো অসুবিধা নেই, নিতে পারেন। আরেকটা যেটা, গ্রাফিক্স কার্ড লাগে কিনা আমাদের হ্যাকিং কোর্স করতে গেলে। হ্যাঁ, আমাদের অন্তত 2 জিবি গ্রাফিক্স হলে বেটার, নাহলে কিছু হ্যাকিং অ্যাটাক দিতে আমাদের ওই গ্রাফিক্যাল মেমোরি যেটা আছে ওটার প্রয়োজন পড়ে। তো অন্তত 2 জিবি থাকলে বেটার। যদি আপনি বেশি নিতে পারেন 4 জিবি 8 জিবি নিতে পারেন। উইন্ডোজ এক্সপি তে অনেক কিছু সাপোর্ট করবে না, তো ওইটা দিয়ে হ্যাকিং কোর্স করতে আসলে আপনি সবকিছু রান করতে পারবেন না। ন্যূনতম উইন্ডোজ 7 বা তার পরবর্তী যে ভার্সন গুলো আছে এবং যে কোনো লিনাক্স বা অ্যাপল ম্যাকবুক যেগুলো আছে ওটা ব্যবহার করে আপনি হ্যাকিং কোর্স করতে পারবেন। আর যারা নতুন পিসি বিল্ড করবেন হ্যাকিং কোর্সের জন্য, আমার সাজেশন থাকবে অবশ্যই ডেস্কটপ নেওয়ার চেষ্টা করুন। কারণ ফ্রিল্যান্সিং কাজ করতে গেলে বা হ্যাকিং এর কাজ করতে গেলে যেটা দেখবেন যে প্রচুর সময় একটানা আপনাকে একটা পাওয়ারফুল পিসি রান করে রাখা লাগতে পারে। একটা হ্যাকিং এর কাজ করতে গেলে 7-8 ঘন্টা তো ন্যূনতম আপনার অন করে থাকা লাগছে। এমনও হতে পারে 3-4 দিনে একটানা আপনার পিসি অন করে কাজ করা লাগছে। তো এই সিচুয়েশন গুলোতে ডেস্কটপ আসলে খুব ভালো সার্ভিস দিতে পারে। তো যদি নতুন পিসি নিয়ে থাকেন বা কোর্সের জন্য কোথাও সেটআপ দিতে চান, তাহলে ডেস্কটপ নিয়ে চেষ্টা করুন। ল্যাপটপও ভালো, তবে সব ল্যাপটপ আসলে এত প্রেসার নিতে পারে না। এরপরে আমাদের এখন আসলে কোর্সে আমরা কি কি নিয়ে আলোচনা করব সেটা নিয়ে একটু আলোকপাত করি। আমি যেটা করি, আমি অন্যান্য প্রতিষ্ঠানের মতো, অন্যান্য ব্যক্তিদের মতো খুব বড় করে ফলাও করে প্রচার করে বেড়াই না পুরো সিলেবাস। আমি যেটা করি, আপনাদের অনেক অনেক টপিক, অনেক অনেক মেথড টুলস নিয়ে পুরো কোর্সে আলোচনা হবে। পুরো জিনিসটাকে 4টা ভাগে ভাগ করে আপনাদেরকে দেখাই, তাহলে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোর্স কোথায় আমরা কি কি জিনিস জানতে পারবো এটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। তো প্রথম যেটা, আপনাদের প্রথম মডিউল বা প্রথম যে সেকশনে আমি আলোচনা করব, সেখানে আপনাদের বেসিক কনসেপ্ট এগুলো নিয়ে আলোচনা করব। কারণ আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের শিখতে বলেছি, ওয়েবের বেসিক নিয়ে আলোচনা জানতে বলেছি, কিন্তু তারপরও কিছু ধারণা একদমই মানে হ্যাকিং রিলেটেড আপনাদের জানা লাগবে। সেগুলো তো বাইরে থেকে করতে পারবেন না বা অনেক সময় লেগে যাবে। এই জন্য ওটা আমি আপনাদের কোর্সের সাথেই ওগুলো শিখিয়ে নিব। যেমন লিনাক্সের ধারণা, কম্পিউটার নেটওয়ার্কিং এর ধারণা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। বা হ্যাকিং এর সংক্রান্ত আরো কিছু টার্মিনোলজি আমাদের জানা থাকা লাগে, খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা এখানে আলোচনা করব। এরপর পরে যেটা সেকশন, সেটা হচ্ছে রিয়েল লাইফ অ্যাটাক। আমাদের স্টুডেন্টদের ভিতরে অনেকেরই আগ্রহ থাকে যে হ্যাকিং কোর্স করতে এসেছি, ফেসবুকে কিভাবে অ্যাটাক দেয়। হ্যাঁ, ওটা আমি দেখাবো ক্লাসে, অসুবিধা নেই, তবে ইথিক্যাল ওয়েতেই দেখাবো, আনইথিক্যাল জিনিসগুলো ওভাবে যাব না। এরপরে মনে করুন কিভাবে মানুষকে ভাইরাস আক্রমণ করা যেতে পারে, বা কিভাবে ট্রোজান তৈরি করা যেতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আবার কিভাবে ডস অ্যাটাক দিয়ে একটা সার্ভারকে মনে করুন ডাউন করে রাখা যেতে পারে, বা
হ্যাকাররা কি কি এরকম ম্যালিশিয়াস কাজ করতে পারে, ক্ষতিকর কাজ করতে পারে, এই যে জিনিসগুলো, এগুলো আমি শুরুতেই আলোচনা করে থাকি। এতে করে শিক্ষার্থীদের আহ, ভালো লাগার একটা জায়গা তৈরি হয়। আমি প্রথমে যদি বোরিং কিছু নিয়ে আলোচনা করি, শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলবে। এরপরে যেটা আমি করি, নেটওয়ার্ক এবং সিস্টেম সেকশন, এখানে শুধুই নেটওয়ার্ক এবং সিস্টেম হ্যাকিং রিলেটেড যে ধারণাগুলো আছে এগুলো ফোকাস করে আমি কাজ করি, বা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এক আলোচনার ভিতরে আরেক আলোচনা আনবো না, অনেক টেকনিক নিয়ে আলোচনা করব। আপনাদের এই কনফিউশনের দরকার নেই যে স্যার এটা শিখাবেন ওইটা শিখাবেন। আমি সবগুলো ভাবনা চিন্তা করেই, আমি তো বেশ আগে থেকেই ট্রেনিং দিয়ে থাকি, তো সব ভাবনা চিন্তা করেই আপনাদের কোর্সের সিলেবাস তৈরি করা। টেনশনের কিছু নেই, যথেষ্ট গুরুত্বপূর্ণ টপিক, ভালো ভালো টপিক গুলো আমরা আলোচনা করব। লাস্টে যে সেকশন, এখানে শুধুই ওয়েব ফোকাস করে আমরা আহ, আলোচনা করব কিভাবে ওয়েব রিলেটেড হ্যাকিং এর চেষ্টা করতে হয়। এবং আমাদের যেটা কোর্সটা, এটা শুধু সিস্টেম যে সেকশন, এমনিতে তো প্র্যাকটিক্যালি আমরা বিভিন্ন টুলস বা টেকনিক দেখব, আবার ল্যাব ক্লাস যেটা একদম শুধুই হাতে কলমে অ্যাপ্লাই করার যেটা, ওটা নিয়ে সিস্টেমে আপনাদের 2টা ল্যাব ক্লাস হবে। ওয়েব যেটা সেকশন, ওখানেও আপনাদের এরকম ল্যাব ক্লাস হবে 3টা। এবং ফাইনালে আমি একটা এক্সাম নিব, এটা আপনাদের হবে পুরোটাই প্র্যাকটিক্যাল। আমি কোনো একটা টার্গেট দিয়ে বলবো এটাকে আপনাকে হ্যাক করতে হবে। যদি আপনি হ্যাক করতে পারেন তবেই আমি আপনাকে পাস করার মার্কস দিব, না হলে আপনি কোনো মার্কস পাবেন না। আমার আপনাদের প্রিভিয়াস যে ব্যাচ, ওটা অলরেডি তাদের এক্সাম এখনো রানিং। আমি তাদেরকে সময় দিয়েছি এই শুক্রবার পর্যন্ত। যদি তারা পারে, যারা যারা পারবে তাদেরকে মার্কস দিব, সার্টিফিকেট পাবে। আর যারা পারবে না, আহ, সব ইনস্ট্রাক্টর কিন্তু ওইভাবে প্র্যাকটিক্যাল এক্সামটা নেয় না, আমি নিয়ে থাকি। আমার সিস্টেম আলাদা। যাই হোক, আমরা আরো কিছু যেমন টপিক যেগুলো থাকবে আমাদের কোর্সে, সেটার একটা লিস্ট রেখেছি। আপনারা দেখতে পান যে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, কোর্স নিয়ে অনেক অনেক কথা হলো। আমরা যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, খুব বেশি আর ডিপ লেভেলে যাব না, বা কোর্স নিয়ে আর আলোচনা করব না। পরবর্তীতেও এগুলো নিয়ে যাতে আপনাদের কনফিউশন তৈরি না হয়। এখন যেটা আমরা করব বা দেখব সেটা হচ্ছে হ্যাকিং এর ল্যাব তৈরি করা। এই যে আমি কোথাও হ্যাক করতে চাচ্ছি, কিভাবে হ্যাকিং এর প্র্যাকটিসটা করব, বা হ্যাকিং এর টুলস গুলো কোথায় পাবো, এই জিনিসটা সেট আপ দেওয়ার পদ্ধতি আমরা এখন দেখব বা জানবো। প্রথমেই আমাদের যে জিনিসটা লাগবে, সেটার নাম হচ্ছে ভার্চুয়াল বক্স। আমি বর্তমানে আমার উইন্ডোজে আছি, আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমি একটা সার্চ দিলাম গুগলে, সেটার নাম হচ্ছে ভার্চুয়াল বক্স, ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স। এটা আপনারা ডাউনলোড দিবেন। কেন দিবেন? এই যে হ্যাকিং এর টুলস গুলো, এটা রান করতে গেলে আপনার আরেকটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ যেমন একটা অপারেটিং সিস্টেম, এরকম একটা অপারেটিং সিস্টেম রান করা লাগবে। এখন আপনি তো অলরেডি উইন্ডোজ রান করছেন, সেইখানে আরেকটা অপারেটিং সিস্টেম কিভাবে রান করবেন? একটার ভিতরে আরেকটা অপারেটিং সিস্টেম কিভাবে রান করা যায়? দুইটাকে একসাথে রান করা যায়? এরকম হয় না। এইদার আপনাকে উইন্ডোজের পাশাপাশি আরেকটা সেট আপ দিতে হবে। যখন আপনি প্রতিবার কম্পিউটার অন করছেন, তখন ওই হ্যাকিং এর অপারেটিং সিস্টেম যেটা যেটা শুধুই হ্যাকিং এর টুলস এর একটা কালেকশন তৈরি করে রেখেছে, সেটা নাম হচ্ছে কালি লিনাক্স। তো সেটা আপনি সিলেক্ট করে প্রতিবার কম্পিউটার অন করতে পারেন, কিন্তু ওখানে একটা কমপ্লেক্সিটি থেকে যায়। আপনার প্রথমত আপনার কালি লিনাক্সটা মেইন আপনার স্টোরেজ যেটা, সেখানে থেকে যাচ্ছে। কোনো অসুবিধা হলে বা কোনো ক্র্যাশ করলে আপনার মেইন মেমোরিতে একটা ইফেক্ট পড়বে। আবার কোনো কারণে আপনি নিজেই হ্যাকিং এর শিকার হলে আপনার কালি লিনাক্সের ব্যবহার করে আপনি একটা জটিলতায় পড়ে যাবেন। তো এত সব অসুবিধা সমাধানের জন্য আমাদের ভার্চুয়াল বক্স একটা সফটওয়্যার আছে। সে কি করে থাকে আসলে, মনে করুন এটা আপনার কম্পিউটার, সে এর ভিতরে আলাদা আরেকটা ভার্চুয়াল মেমোরি মতো তৈরি করে রাখে, বা আমরা ফোল্ডার খুলি না কম্পিউটারে, ওরকম ফোল্ডার মতো সে একটা তৈরি করে করে তো এতে সুবিধা কি হচ্ছে, এটা আমার মনে করুন কম্পিউটার নরমাল মেমোরি, ভার্চুয়াল বক্স সফটওয়্যারটা এরকম একটা মেমোরি তৈরি করে দিয়েছে। সেই মেমোরিতে আমি চাইলে এখানে আমি চাইলে আরেকটা উইন্ডোজ সেটআপ দিতে পারি, চাইলে এখানে আমি কালি লিনাক্স যেটা আছে আমাদের হ্যাকিং টুলস এর কালেকশন, সেটা সেটআপ দিতে পারি। দিলে কি হচ্ছে,
যখন আমি এই সফটওয়্যারটা রান করব, ভার্চুয়াল বক্স সফটওয়্যার হিসেবে রান করব, ওর ভিতরে কালি লিনাক্স যেটা আছে বা উইন্ডোজ যেটা আছে সেটা ডিফারেন্ট একটা সফটওয়্যার হিসেবে রান করবে, কিন্তু আমরা অপারেটিং সিস্টেম যেটা আছে সেটার পূর্ণাঙ্গ সুবিধাগুলো পেয়ে যাব। আশা করি ভার্চুয়াল বক্স কি জিনিস বোঝা গেল। আমরা এটা ইউজ করতে করতে আরো আরো ধারণা ক্লিয়ার হবে। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি, আপনাদের বারবার বারণ করলাম যে চ্যাটে অপ্রয়োজনীয় মেসেজ বা এগুলো কিছু দেওয়ার দরকার নেই। আপনাদের এই শিখনে আপনারা যারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন সেখানে ইনফরমেশন নেওয়া হয়েছে আপনাদের ফেসবুক প্রোফাইলের, আপনাদের সবাইকে অটোমেটিক ওখানে অ্যাড করে দেওয়া হবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই তো? এই শিখন থেকে আপনাদের অ্যাড করে দিবে, আশা করি আগামী 1-2 দিনের ভিতরই অ্যাড করে দিবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। অন্য কেউ আপনাদের অ্যাড করতে পারবে না। এক আছে আমি অ্যাডমিন, আরেক আছে ইশিখনের ইশিখন সাপোর্ট যেটা, সেখানে অ্যাডমিন, অন্য কাউকে দিয়ে লাভ নেই। তো আমরা ভার্চুয়াল বক্স নিয়ে কথা বলছিলাম। ভার্চুয়াল বক্স জিনিসটা কি আশা করি বোঝা গেল, যে এটা আমার একটা ভার্চুয়াল বা কৃত্রিম একটা মেমোরি মতো তৈরি করে দিচ্ছে আমার কম্পিউটারের ভিতরেই, যাতে করে আমি অন্য আরো 1-2টা কম্পিউটার একসাথে রান করতে পারি। বোঝা গেল? এটা নিয়ে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়, আমি ক্লাসে বারবার বলছি তারপরেও কনফিউজড হয়ে যায়। আমি আমার ভার্চুয়াল বক্সটা দেখাই, ওটা অন হচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে আমার ভার্চুয়াল বক্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উইন্ডোজের ভিতরে আছি, আমার উইন্ডোজে আছি, আমার উইন্ডোজ 10 রানিং। এখানে আমি আমার উইন্ডোজের ভিতরে আমি চাইলে অন্য আরো একটা উইন্ডোজ কম্পিউটার রান করতে পারি, চাইলে আরো একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 রান করতে পারি। এরকম বিভিন্ন কম্পিউটার রান করার একটা সিস্টেম আমাকে তৈরি করে দিচ্ছে এই ভার্চুয়াল বক্স নামের সফটওয়্যারটা। ঠিক আছে? তো এই সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড দিবেন, সেটা হচ্ছে আমাদের এখানে virtualbox.org তে গেলেই আপনার এই পেজটা চলে আসবে। ডাউনলোড ভার্চুয়াল বক্স দিলে আপনি এটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা যারা উইন্ডোজে আছেন তারা উইন্ডোজ হোস্ট ডাউনলোড দিবেন, যারা ম্যাক ওএস ব্যবহার করছেন তারা ওএস এক্স যেটা সেটা দিবেন, যারা লিনাক্স ব্যবহার করছেন তারা লিনাক্স ডিস্ট্রিবিউশনটা ডাউনলোড দিবেন। তো এটা ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে, এখানে আপনার টেনশনের কিছু নেই। আর এটা যেখানে ডাউনলোড হচ্ছে ওই .exe ফাইল আকারে ডাউনলোড হবে, সেটার উপর ডাবল ক্লিক করলেই আপনার সেটআপ হয়ে যাবে। আপনি জাস্ট নেক্সট নেক্সট ক্লিক করবেন, সেটআপ কমপ্লিট। উইন্ডোজ ব্যবহারকারীরা এতটুকু বেসিক সেটআপ দেওয়ার ক্যাপাবিলিটি আশা করি আছে। হ্যাকিং কোর্স করতে এসে এই বেসিক উইন্ডোজ ব্যবহার আশা করি পারবেন, না পারলে আপনি হ্যাকিং কোর্স করার ক্যাপাসিটি আপনার নেই, যদি আপনি একটা নর্মাল সফটওয়্যার সেটআপ দিতে পারেন না পারেন উইন্ডোজের মতো জায়গায়। আমাদের ভার্চুয়াল বক্স হয়ে গেল, আরো একটা জিনিস আমাদের ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে কালি লিনাক্স। কালি লিনাক্স কেন বা সবাই এইটা দিয়েই দেখায় কেন, বিষয়টা হচ্ছে গিয়ে এই যে হ্যাকিং করতে যাব, বিভিন্ন রকমের হ্যাকিং পসিবল, বিভিন্ন জায়গায় বিচিত্র রকমের টুলস আমাদের ব্যবহার করতে হয়। তো এত এত টুলস আলাদা আলাদা করে উইন্ডোজে সেটআপ দেওয়া, বা সব টুলস আবার উইন্ডোজে সেটআপ হয় না, আলাদা লিনাক্স কোনো প্ল্যাটফর্মে সেটআপ দেওয়া, নিয়মিত সেটা আপডেট করা, পরিবর্তন করা, এই জিনিসগুলো পসিবল হয়ে ওঠে না। তো এই সব সমস্যা থেকে পরিত্রাণের জন্য একটা অপারেটিং সিস্টেমই তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে কালি লিনাক্স। আমরা উইন্ডোজ যেটা ব্যবহার করি এর ভিতরে কি হয়, মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, তো অফিস রিলেটেড অনেক সফটওয়্যারের একটা কালেকশন তৈরি করে দেয়া। এই কালি লিনাক্সটাও একই রকম জিনিস। উইন্ডোজের সাথে তফাৎ কি, উইন্ডোজে হচ্ছে আমাদের অফিসিয়াল কাজের সফটওয়্যার গুলো বাই ডিফল্ট দেয়া থাকে, আমি চাইলে গান টান মুভি ডাউনলোড দিয়ে করতে পারি। কালি লিনাক্স জিনিসটাও সেম, তফাৎ হচ্ছে এখানে অফিসিয়াল সফটওয়্যারের বদলে হ্যাকিং এর সফটওয়্যার বা টুলস গুলো সেটআপ দেওয়া থাকে। আমি চাইলে এর ভিতরেও গান বাজনা করতে পারি, গেম খেলতে পারি, সবই করতে পারি, তবে এটা মেইন ফোকাস যেটা হ্যাকিং ফোকাস করে তৈরি করা হয়ে থাকে, এই জন্য এটা আমাদের বেটার। তো আপনি এটা কোথায় করবেন, যে ডাউনলোড যেটা এই সেকশনে গেলেই গেট কালি এই পেজে নিয়ে আসবে। আপনারা আপনাদের সবার এইরকমই পেজ আসবে। তো এই দেখুন এখানে বেয়ার মেটাল এবং ভার্চুয়াল মেশিন নামে দুইটা অপশন দেখাচ্ছে। ভার্চুয়াল মেশিন যেটা, আমরা যেহেতু ভার্চুয়াল বক্স সেটআপ দিয়েছি, আমরা এই ভার্চুয়াল মেশিনের এই অপশনটা ডাউনলোড দিব। এখানে ক্লিক করলেই আমাকে নিচে এই যে এখানে নিয়ে আসলো।
আরেকটা আছে VMware, এটাও ভার্চুয়াল বক্সের মতো কাজ করে, কিন্তু এটা পেইড এডিশন। এটা ফ্রি এডিশনও আছে, পেইড এডিশনও আছে, তবে ভার্চুয়াল বক্সটা আমাদের ফ্রি, টোটাল ফ্রি, টাকা পয়সার কোনো বালাই নেই, যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে থাকে, এই জন্য আমরা ভার্চুয়াল বক্সের এক্সাম্পল এখানে দেখছি, বা আমরা এটাই ডাউনলোড দিব। আপনার কম্পিউটার যদি 32 বিটের হয়ে থাকে, এখানে ক্লিক করলেই 32 বিট ভার্সন দেখাবে। তো অধিকাংশের কম্পিউটারই 64 বিট বর্তমানে হয়ে থাকে। আপনি এই 64 বিট হলে এখানে এসে ডাউনলোড বাটন যেটা আছে, তিনটা দুইটা অপশন আছে। একটা হচ্ছে টরেন্ট ডাউনলোড দেয়া, যারা আপনারা বিভিন্ন মুভি বা নাটক ডাউনলোড দিয়ে থাকেন টরেন্ট সাইট থেকে, তারা আগে থেকেই জানেন টরেন্ট কিভাবে ডাউনলোড দিতে হয়, নতুনকে বলা কিছু, আপনি টরেন্ট দিয়ে ডাউনলোড দিতে পারেন। যদি আপনার জানা না থাকে, তো আপনি এই যে ডাউনলোড যে আইকনটা দেখা যায়, এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রায় 4 জিবি মতো ডাউনলোড হবে। তো যথেষ্ট স্টেবল ইন্টারনেট কানেকশন না হলে এটা মানে ডাউনলোড দিতে একটু অসুবিধা হবে। তো চেষ্টা করবেন রাতের দিকে, অনেকেরই নেট ভালো থাকে, যদি আপনি নিজেই দেখবেন আপনার বাসায় নেট কখন ভালো সার্ভিস দেয়, সেই টাইম বুঝে আপনি ডাউনলোডটা দিবেন, 4 জিবি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডের পরে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে গিয়ে, এই যে এখানে কমলা রঙের আইকন দেখতে পাচ্ছেন, এরকম আইকনের মতো একটা ফাইল আপনাদের চলে আসবে। আমি অন্য আরেকটা ডাউনলোড দিচ্ছি, ISO বেয়ার মেটাল, যেটা এটা আপনাদের মাথা নষ্ট করার দরকার নেই, জাস্ট ডাউনলোডের পর .ova ফরম্যাটের ফাইল আপনাদের ডাউনলোড হবে। আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এই যে .ova ফরম্যাট, দেখতে পাচ্ছেন যে এরকম .ova ফরম্যাটে ডাউনলোড হবে কালি রিডাক্সের ওই ফাইলটা। ঠিক আছে, তো ডাউনলোড হওয়ার পরে আপনি কি করবেন, আমাদের ভার্চুয়াল বক্স ডাউনলোড হলো, আমাদের কালি লিনাক্স ডাউনলোড হলো, হওয়ার পরে আপনার ভার্চুয়াল বক্স যেটা আছে সেখানে আপনি প্রবেশ করুন। একদমই এটা সেটআপ ইজি। আপনি ভার্চুয়াল বক্সে আসার পরে একদম নিউ যেটা আছে, ইম্পোর্ট যে লেখাটা আছে, এখানে ক্লিক করবেন। আপনার এই জায়গাটা ফাঁকা আসবে আপনি যখন ভার্চুয়াল বক্স সেটআপ দিয়েছেন, তখন ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার এখান থেকে ফাইল সিলেক্ট করতে হবে, হলুদ যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ফাইল সিলেক্ট করবেন, করে আমার মনে করুন আপনার কালি লিনাক্স যেটা, সেটা এখানে ওই কমলা রঙের আইকনের যেটা এরকম আসবে। আমার অন্য আরেকটা দিয়ে দেখায়, আমার কালিটা ডাউনলোড করা নেই, আমার অন্য আরেকটা এডিশন বা সিস্টেম ডাউনলোড করা। তো আপনি জাস্ট ওই কমলা রঙের আইকন আলা সেই কালি লিনাক্স লেখা থাকবে, ওটা ইম্পোর্টে গিয়ে ওপেন দিয়ে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিন। ক্লিক করে দিলে এখানে বাই ডিফল্ট ও সব ওর মতো নিয়ে নিবে, আপনার এখানে আর নতুন করে কিছু করা লাগবে না। আপনি এরপরে যে ইম্পোর্ট যে লেখার বাটনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওটা ও নিজেই সেটআপ নিয়ে এই জায়গায় সব করে নেবে অটো। মানে ভার্চুয়াল বক্সের জন্যই ডেডিকেটেডলি তৈরি করা এই এডিশনটা, সুবিধা হচ্ছে এটাই যে আপনি এটা ডাউনলোড করে ওই ইম্পোর্টে যে জাস্ট ফাইলটা সিলেক্ট করে দিবেন, দিলে সে নিজে থেকে আপনার সব সেটআপ নিয়ে অল ওকে করে আপনার তারপর শো করবে। ঠিক আছে, আমরা আজকে ক্লাসে এই পর্যন্তই, খালি সেটআপ পর্যন্তই থাকবো। নেক্সট ক্লাসে গিয়ে ওটা ব্যবহার করা এবং এই সেটআপ দিতে গিয়ে আপনারা আরো কিছু প্রবলেম এনকাউন্টার করবেন, সেগুলো নিয়েও আমি বলবো, তবে এগুলো নেক্সট ক্লাসে। ঠিক আছে, এখন আপনারা যে দুইটা কাজ, ভার্চুয়াল বক্সটা ডাউনলোড দিবেন আর কালি লিনাক্সটা ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ওই ইম্পোর্ট পর্যন্ত করে রাখুন। নেক্সট দিন আমরা ইরর গুলো নিয়ে বা বাকি প্রসেস নিয়ে আলোচনা করব। একটা ইরর বলে রাখি, যেটা আপনাদের প্রথমেই এনকাউন্টার করবেন এবং সবচেয়ে বেশি রকমের, সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স আপনার বায়োস যেটা, বায়োসে গিয়ে ভার্চুয়ালাইজেশন অন থাকা লাগবে। বায়োস ভার্চুয়ালাইজেশন এনেবল একটা বিষয়, এটা এক এক কম্পিউটার এক এক ভার্সনের উপর এক এক ওয়েতে করতে হয়, যার কারণে এটা ক্লাসে ভাবে দেখানো পসিবল না। আপনার হয়তো এইচপির ল্যাপটপ, আপনার হয়তো আসুসের ল্যাপটপ, ওটা একরকম, বা আপনারটা আমারটা একরকম নাও মিলতে পারে। তো আপনি ভার্চুয়াল বক্সটা যখন ইম্পোর্ট করতে যাবেন কালি লিনাক্সটা, তখন একটা ইরর করতে পারে। ওটা ইররের মূল কারণই হচ্ছে আমাদের বায়োসে ভার্চুয়ালাইজেশন এনাবল করা থাকে না।
তো আপনি এটা জাস্ট গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে, মনে করুন আপনি এইচপির কম্পিউটার ব্যবহার করছেন, এইচপি বায়োস ভার্চুয়ালাইজেশন এনেবল লিখে একটা সার্চ দেন, দিলে এটা রিলেটেড গুগল থেকে আপনাকে ওদের পেজ, এইচপির পেজ শো করবে, এই যে ইউটিউবের ভিডিও শো করবে, ওখানে বিস্তারিত বলে দেওয়া আছে। তো দেখে এই জিনিসটা করে ফেলবেন, ওই ইররটা দূর করলেই আপনার সেটআপ হয়ে যাবে। আরেকটা ঝামেলা পড়তে পারেন বলি, ওই উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে আপনাদের, ওখান থেকে মাঝে মধ্যে ব্লক করতে পারে, অসুবিধা করতে পারে। সবার হয়তো করে না, কারো কারো কম্পিউটারে করতে পারে।